রাষ্ট্রপতি ভবনের দিকে এই মুহূর্তে এগোচ্ছে নির্মলা সীতারামনের সেই গাড়ি, এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছে। নিচে থাকে গর্ভগৃহ ছাড়াও অনেকগুলো মন্দিরের ছোট ছোট ঘর ছিল, সেখানে বহু দেবতা বিরাজ করতেন। সেই সমস্ত কিছুর ওপরে তৈরি হয়েছিল এই বিতর্কিত ধাঁচা, বিতর্কিত সৌধ। অরঙ্গজেবের সময় বাবরদের একটা হ্যাবিটে যেন পরিণত হয়ে গেছিল, হিন্দু বা সনাতনী যে সমস্ত সৌধ আছে সেগুলোকে ভেঙে দাও, সেই মূর্তিগুলোকে প্রয়োজনে মুখ বিকৃত করে দাও, সেই মুখগুলোকে নষ্ট করে দাও, সেই যেগুলো মাটির নিচে চাপা দিয়ে দাও এবং তারপর নিজেদের মনের মতন সৌধ তৈরি করে দাও। বিষ্ণুর যে মূর্তি, ভগবান বিষ্ণুর মূর্তির পাশাপাশি কৃষ্ণ মূর্তির ভগ্নাংশ সেখানে পাওয়া গেছিল। ভাবুন, কৃষ্ণ মূর্তি, বিষ্ণু মূর্তি, শিবলিঙ্গ এবং তার পাশাপাশি হনুমানজির মূর্তির ভগ্নাংশ। আবারও বলছি, এগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আপনি গাঁজাখুরি গল্প হচ্ছে না, এগুলো ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেই রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে ভারতের আদালত সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে হিন্দুদের পুজো হবে, তালা খুলতে হবে, তালা খুলে সেখানে গঙ্গা জল দিয়ে বিশুদ্ধ করা হবে সেই প্রাঙ্গণ, বিশুদ্ধ করার পরে সেখানে শিবলিঙ্গ স্থাপিত হবে, হরগৌরীর মূর্তি স্থাপিত হবে, সেখানে স্তোত্রপাঠ হবে, বৈদিক মন্ত্রোচ্চারণ হবে এবং এই সমস্ত কিছু হবে এই জ্ঞানব্যাপীর বিতর্কিত যে ধাঁচা তার পাতাল ঘরে, যেটা আসলে ছিল গর্ভগৃহ। গদা, আমি জানি না কোন যোদ্ধা গদা ব্যবহার করে, কিন্তু আমাদের ভারতবর্ষের এক ভগবান গদা ব্যবহার করেন। জয় বজরং বলি আমরা বলি যখন গদা হাতে সেই মূর্তি আমরা দেখতে পাই, সাহস যোগায়। এর পাশাপাশি টেরাকোটার মূর্তি, অঞ্জলি মুদ্রা, এই অঞ্জলি মুদ্রা সবচেয়ে, টেরাকোটার মূর্তির পাশাপাশি অঞ্জলি মুদ্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অঞ্জলি মুদ্রা। কেন, কোথা থেকে, কারা ব্যবহার করতো অঞ্জলি মুদ্রা? অঞ্জলি মুদ্রার চিত্রণ কোথায় ব্যবহৃত হতো? আপনি দেখেছেন অঞ্জলি মুদ্রার ব্যবহার কোন মধ্যপ্রাচ্যের স্থাপত্যে? আপনি দেখেছেন অঞ্জলি মুদ্রার ব্যবহার কোন মোগল স্থাপত্যে? তাহলে কেন ওপরটা পুরোটা মোগলাই এবং নিচে পুরোটা সনাতনী? যেখানে হওয়ার কথা ছিল বৈদিক মন্ত্রোচ্চারণ, এক সময় হতো সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, যেখানে পদ্ম ফুল বাবার পায়ে অর্পণ করার কথা ছিল, মায়ের পায়ে অর্পণ করার কথা ছিল, যেখানে গঙ্গা জল, সরজু নদীর জল, যমুনার জল, সরস্বতীর জল, ত্রিবেণীর জল, সমস্ত জল মিলে মিশে বাবা বিশ্বনাথকে মর্যাদা দেওয়ার কথা ছিল সেখানে। আসলে আসলে যা হলো রাজনীতির কারণে তা হলো এক ধরনের মিথ্যাচার। বহু বছর ধরে মিথ্যাচারটা করা হলো যে রাম তো নেই, রাম তো কাল্পনিক চরিত্র, রাম আসলে ওই ডোরেমন, পোকেমন, শক্তিমান, হিজিবিজবিজ, র্যাকসেট, আবোল তাবোল এরকম কোন একটা চরিত্র। ভয় লাগছে, কারণ আর কয়েক বছর পরেও যদি এভাবেই চলতে থাকতো তাহলে হয়তো কেউ বলে দিত বাবা বিশ্বনাথ তো নেই, শ্রীকৃষ্ণ তো নেই, কোনোদিন ছিলেন না, কিন্তু স্যান্টা ক্লজ ছিলেন, কিন্তু যীশু খ্রিস্ট ছিলেন। কিছু কিছু মানুষ, রাজনৈতিক চরিত্র জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করল ইডি। গ্রেফতারের আগে রাজভবনে গিয়ে ইস্তফা হেমন্তের। আজ আদালতে পেশ ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাঁচি থেকে এক্সক্লুসিভ কভারেজ রিপাবলিকে। ঝাড়খণ্ডে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন চম্পাই সোরেন। রাজভবনে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা দাবি পরিবহন মন্ত্রী। সময় দেননি রাজ্যপাল। চম্পাইয়ের শপথ গ্রহণ ঘিরে অনিশ্চয়তা। আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটেও থাকবে কি চমক? অধীর অপেক্ষায় গোটা দেশ। এই জিনিসটা আমরা ফুটেজ দেখি, ফুটেজে ওই ছেলেটাই ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে, আনুমানিক আমরা লাগিয়েছিলাম এটা প্রশাসনের পক্ষ থেকে বের করতে ওনারা
সময় লাগিয়েছেন, যার জন্য আমরা হারিয়ে ফেলেছি আজকে বাচ্চা মেয়েটাকে। ইংরেজবাজারের নিখোঁজ ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার, পরিবারের দাবি কয়েকদিন ধরে নিখোঁজ ছিল সেই নাবালিকা। ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত, ধৃতের বাড়ি ভাঙচুর স্থানীয়দের। সাজা আমরা চাই আপনাদের কাছে, এটা আমরাই বলবো। আমরা জীবন জীবন আইনের কাছে আমরা মারা যাবো। মুর্শিদাবাদের দিয়ারে যুবককে গুলি করে খুন, দুই গোষ্ঠীর বচসা জেরে খুনের অভিযোগ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব পরিবার। আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যখন সংসদ ভবনে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজকে এই বাজেটের কি থাকবে চমক, অধীর অপেক্ষায় রয়েছে গোটা দেশ। নির্মলা সীতারামন, এটা তার টানা ষষ্ঠ বাজেট। এবার তিনি ছাপিয়ে যাবেন অরুণ জেটলি, মনমোহন সিং, পি চিদম্বরম, যশবন্ত সিনহার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের। লোকসভা ভোটের বছরে আজ নতুন সংসদ ভবনে প্রথমবার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। আজ অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশের মধ্যে দিয়েই নজির স্থাপন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যখন তিনি সংসদ ভবনে প্রবেশ করলেন, সেই ছবি এর আগে দেখিয়েছিলাম। অর্থ দপ্তর থেকে তিনি বেরান এবং তারপরেই সংসদ ভবনের দিকে তার গাড়ি ক্রমশ এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত তিনি সেখানে পৌঁছেও গিয়েছেন। আর কিছু মুহূর্তের অপেক্ষা, কারণ আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করবেন তিনি। নজর রয়েছে সীতারামনের অন্তর্বর্তী বাজেটের দিকে, এটা তার টানা ষষ্ঠ বাজেট। নির্মলা সীতারামন এবার জায়গা করে নেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পাশে, কারণ দু দফায় সে অর্থমন্ত্রী। মোরারজি দেশাই তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন মোট 10টি বাজেট পেশ করেছিলেন। আর এবার ঠিক সেই জায়গায় টানা ষষ্ঠ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নজর রাখছে এবার যাদবপুরের খবরের দিকে, কারণ সেখানে আবারও ছাত্রী আত্মহত্যার অভিযোগ সামনে আসছে। অভিযোগ মানসিক অবসাদের জেরে আত্মহত্যা, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তার পরিবারে। এক ছাত্র এক গবেষকের বিরুদ্ধে অভিযোগ তার পরিবারে। মালবাজার থানায় অভিযোগ দায়ের। ছাত্রী রহস্য মৃত্যুতে কমিটি গঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানাবো আপনাদেরকে দুই অভিযুক্তর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই মুহূর্তে ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ভাস্কর, পরিবার অভিযোগ করছে মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে এবং একইভাবে যে দুই অভিযুক্তের কথা সামনে আসছে তাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অন্তত পরিবারের অভিযোগের ভিত্তিতে। আর কি আপডেট পাচ্ছ আজকে, তুমি সেখানেই রয়েছো? একদম একটু তুমি যেমনটা বললে যে দুই অভিযুক্ত তাদেরকে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, কারণ যে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগ ভয়াবহ। অন্তত ইংরেজি দ্বিতীয় বর্ষের যে পড়ুয়া আত্মঘাতী হয়েছেন সেই পরিবারের যেটা অভিযোগ যে সেই পড়ুয়াকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে হস্টেল সেই হোস্টেলে মানসিকভাবে অত্যাচার করা হতো এবং সেই মানসিক অত্যাচারের জেরেই সেই পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। এবং তারপরে কিন্তু স্থানীয় থানাতে যেমন অভিযোগ দায়ের করা হয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে আইসিসি রয়েছে, ইন্টারনাল যে ইনকোয়ারি কমিটি রয়েছে, সেই অভ্যন্তরীণ তদন্ত কমিটি তারাও কিন্তু গোটা বিষয়টা তদন্ত শুরু করেছে। এবং এখনও অবধি দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বৈঠক করেছেন যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগের প্রেক্ষিতে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা এই তদন্ত চলাকালীন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। খুব দ্রুততার সঙ্গে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অন্তত পরিবারের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে, যেমনটা অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ যদি বাস্তবে সত্যি হয় তাহলে অত্যন্ত ভয়াবহ অভিযোগ, কারণ আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে মানসিক নির্যাতনের অভিযোগ সামনে আসছে।
যদি সেই অভিযোগের যথার্থতা মেলে তাহলে প্রয়োজনে কঠোরতম পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে নেবে, এমনটা যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে বারবার করে যে প্রশ্নটা সামনে আসছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেল বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তাহলে কি পড়ুয়াদের জন্য নিরাপদ নয়? কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল প্রথম বর্ষের এক পড়ুয়াকে, যার জেরে তার মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং আরো একবার এই দৃষ্টিহীন পড়ুয়া যিনি আত্মঘাতী হয়েছে। ভাস্কর, ধন্যবাদ তোমাকে। তুমি যেমনটাই বলছিলে যে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়, কারণ ফেড শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবারও পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটলো। কারণ আমরা দেখেছিলাম যে অগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়া তার রহস্য মৃত্যুর ঘটনা, এবং যে ঘটনায় সামনে এসেছিল হস্টেলে ভয়াবহ র্যাগিংয়ের অভিযোগ, এবং সেই ঘটনা তদন্তে নেমে একের পর এক অভিযোগও সামনে আসে, যেখানে শিউরে ওঠার মতো র্যাগিংয়ের অভিযোগও সামনে এসেছিল। আর আবারও দেখা যাচ্ছে এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটল। থানায় যে এফআইআরটা করেছি তারা কি পদক্ষেপ নিচ্ছে, কোনো দিক থেকে যে সেরকম কোনো সাপোর্ট পাচ্ছি যে তারা সেই কেসটা নিয়ে আগাচ্ছে বা কি করছে। দুজন মূল অভিযুক্তকে যত তাড়াতাড়ি অ্যারেস্ট করে তাদের কাছ থেকে বক্তব্য নেওয়া হবে তাহলে তারাই তাদের সম্পূর্ণ কর্মকাণ্ড সম্পর্কে ভালো বলতে পারে, তারা এই ব্যাপারটা নিয়ে দ্রুত এগিয়ে যায় আর যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নেক, যাতে পরবর্তীতে কোনো মেয়েরা যাতে এইরকম দুষ্টচক্রের মধ্যে না ফেসে, মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে তাদের রিলেশন শুরু হয়ে সেটা পরে লাস্ট পর্যন্ত ব্ল্যাকমেল, তারপরে সবার তো আর সহ্যের একরকম ইসে থাকে না। ভালো আমাদের ছাত্রী, আমরা অত্যন্ত মর্মাহত, আমাদের ডিপার্টমেন্টে প্রায় সবাই খুব দুঃখিত এবং কালকে আমাদের BOS মিটিং আছে, এটা নিয়েও আমাদের একটু আলোচনা হবে। আমরা এটা ভাবতে পারিনি যে এরকম হঠাৎ করে এই জিনিস হবে। 16ই জানুয়ারি পরীক্ষা দিয়ে গেছে, ফাইনাল পরীক্ষা দিয়ে গেছে, তারপর 18 তারিখে এই ঘটনা ঘটবে এটা আমরা একদম ভাবতেই পারি। মানে এটা খুব শকিং আমাদের কাছে, যেটা যদি এটা সত্য হয়ে থাকে। পুলিশ তো তদন্ত করছে পুলিশের মতো, এবং বিশ্ববিদ্যালয় আজকে একটা তদন্ত কমিটি গঠন করেছে, ICC মূলত তদন্ত করবে। মানে এটা যদি হয়ে থাকে এটা খুব মারাত্মক অভিযোগ, এবং এর সঠিক বিচার হওয়া উচিত। আমরা সবাই চাইছি যে সঠিক বিচার হোক। আমাদের মিটিংটা ছিল মূলত যে বিষয়টি তো সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা অফিসাররা জানতেন না, তাদের কাছে আমরা বিষয়টা জানানো হলো। আমরা আমাদের ICC চেয়ারম্যানের কাছে এটাকে দিয়েছি, ফরওয়ার্ড করেছি। আমাদের যে ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে তার থ্রু দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় এটা তদন্ত প্রক্রিয়াটাকে পরিচালনা করব। খান ইন্ডিজোট বহরমপুরের সভা থেকে সিপিএমকে অল আউট অ্যাটাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম বিজেপি দালাল, আগে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও সিপিএম এর জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন মমতা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলার অভিযোগ, ইটের ঘায়ে ভাঙল রাহুলের গাড়ির কাজ। সূত্রে খবর যে মালদার হরিশ্চন্দ্রপুরের কাছে এই ঘটনা ঘটে। মালদায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কাটিহারে রাহুলের গাড়িতে হামলা হয়েছে, বাংলায় হয়নি। বহরমপুরের সরকারি সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীর গাড়ি কাজ ভাঙে তুঙ্গে রাজনৈতিক চর্চা, হামলা নয় দুর্ঘটনা, বিবৃতি জাতীয় কংগ্রেসের। আর এই কাজ ভাঙা নিয়ে কংগ্রেসের অন্দরে চলছে চাপানুতর। রাহুল গান্ধী গাড়ি কাজ ভাঙার অভিযোগের পরও তৃণমূলে নরম কংগ্রেস হাইকমান্ড। ছোটখাটো ঘটনা, মন্তব্য জয়রাম রমেশের। এভাবে চলতে থাকলে কংগ্রেসকে শেষ করবে কংগ্রেসে। পাল্টা তোপ আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হেমন্ত সোরেন। টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ। হেমন্তকে জিজ্ঞাসাবাদ ইডির আধিকারিকদের জিজ্ঞাসাবাদের পরই রাজভবনে যান হেমন্ত। আর রাজভবনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। ইস্তফা দেওয়ার পরে ইডির হাতে গ্রেফতার। মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন চম্পাই সোরেন, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর গ্রেফতারের প্রতিবাদে বন্ধেরও ডাক দেওয়া হয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তরফ থেকে। এবং লাগাতার সেই ছবি একেবারে সকাল থেকে দেখাচ্ছি সরাসরি ঝাড়খণ্ড থেকে আপনাদের, কারণ সেখানে পৌঁছে গিয়েছে রিপাবলিক বাংলা। ইডির সঙ্গে যখনই রাজভবনে গেলেন তিনি, তখন থেকে গ্রেফতারের জল্পনাটা আরো বেশি তীব্র হয়েছিল। এবং একই সঙ্গে আরো একটা জল্পনা বাড়ছিল যে ঝাড়খণ্ডে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন। শেষ পর্যন্ত জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকে হেফাজতে নিল ইডির আধিকারিকরা। এই মুহূর্তে মৃন্ময় রয়েছে একেবারে সরাসরি। মৃন্ময়, একটা তো বন্ধের ডাক দেওয়া হয়েছে, সে সংক্রান্ত অবশ্যই জানতে চাইবো এখন ছবিটা কিরকম। একই সঙ্গে আজ তো ইডির বিরুদ্ধে হেমন্তের দাখিল করা মামলা এবং ঝাড়খণ্ডের হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের মামলার শুনানিও রয়েছে। সকাল 10টা বেজে গেল, তার কি খবর?
একবারই দেখো এখনো পর্যন্ত যে হেমন্ত সোরেনকে যে রাঁচির যে ইডির যে জোনাল অফিসেতেই রাখা হয়েছে, এখনো পর্যন্ত তাকে এখান থেকে বের করা হয়নি। যেটা সূত্র মারফত খবর 1টা থেকে 1:30 নাগাদ তাকে এখান থেকে বের করা হবে। এবং মূলত যে রাঁচি হাইকোর্টের যে মামলা, অর্থাৎ হেমন্ত সোরেন যে ইডির বিরুদ্ধে যে মামলা ফাইল করেছিল তার যে শুনানি আছে, তার শুনানি এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সেই শুনানিও আমরা শুনতে পারবো। অর্থাৎ সব মিলিয়ে বলাই যেতে পারে যে এখনো পর্যন্ত হেমন্ত সোরেনকে এখানে রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তাকে হয়তো কোর্টে নিয়ে যাওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। এবং যে তুমি যেটা বলছিলে মূলত JMM এর যে বন্ধ, সে বন্ধের কিন্তু কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। তার মূলত আমি যে ছবিটা তুলে ধরছি দেখতেই পাচ্ছ, ইতিমধ্যেই যে ইডি চত্বর ছিল সেই ইডি চত্বর অফিস চত্বর কিন্তু সকাল থেকে যতটা আঁটোসাঁটো নিরাপত্তা ছিল তার থেকেও কিন্তু অনেকটা বেশি আঁটোসাঁটো করা হয়েছে। এবং এখানকার যারা CRPF যারা আধিকারিক আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং একাধিক আধিকারিক কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই হেমন্ত সোরেনকে বের করা হবে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর জানা যাচ্ছে। এবং তুমি যে বিষয়টা আমি আরেকবার ছবিটা তুলে ধরার চেষ্টা করব, যে বন্ধের যে বিষয়টা তুমি বলছিলে, দেখো আমি সামনে যে দোকানগুলো দেখানোর চেষ্টা করব। যে সমস্ত দোকান সে সমস্ত পাশাপাশি আছে সেই দোকান খোলা রয়েছে এবং যানবাহন স্বাভাবিক রয়েছে। অর্থাৎ বন্ধের কোনো প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এমনটাই কিন্তু ছবি উঠে আসছে রাঁচি শহর থেকে একাধিক জায়গা থেকে কিন্তু সমস্ত জায়গায় সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ যে আধিকারিকরা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে বের করা হবে হেমন্ত সোরেনকে। এবং যতক্ষণ পর্যন্ত হেমন্ত সোরেনকে না বের করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না যে হেমন্ত সোরেনকে কোথায় পেশ করা হবে। কারণ ইডি মারফত যেটা সূত্র মারফত খবর যাচ্ছে তাকে রাঁচি কোর্টে পেশ করা হবে। এবং যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে এই যে মূলত যে জমি কেলেঙ্কারি মামলা, অর্থাৎ এই জমি কেলেঙ্কারি মামলাতে যে গ্রেপ্তার করা হয়েছে সেই জায়গাতে যে দুর্নীতিগুলো উঠে এসেছিল সেই দুর্নীতির কিন্তু একাধিক যে নথি, আরো নতুন নথি ইডি আধিকারিকদের হাতে এসছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবরে জানা যাচ্ছে। অর্থাৎ আমরা সেই দিক দিয়ে নজর রাখবো। ধন্যবাদ। তবে যখন হেমন্ত সোরেনের কথা হচ্ছে, তার গ্রেফতারের কথা হচ্ছে, একবার শোনাই আপনাদেরকে ঠিক তিনি ভিডিও বার্তাটি কি জানিয়েছিলেন, শুনুন। आज मुझे ईडी गिरफ्तार करने आई। दिन भर हमसे पूछताछ करने के बाद, समय बिताने के बाद सुनियोजित ढंग से मुझे गिरफ्तार करने का उन लोगों ने फैसला सुनाया। और किस विषय पर? ऐसे विषय पर जो चीजें मुझसे जुड़ी ही नहीं। मुझ पर 8.5 एकड़ जमीन का मालिक होने का इनका दावा है और भूयारी जमीन किया, जो जमीन कभी बिकती ही नहीं और कहीं सबूत नहीं मिला। दिल्ली में भी इन लोगों ने छापे मारकर हमारी जो छवि खराब करने की कोशिश की और आज अंतर्गत हुआ ये सुनियोजित तरीके से दिन भर ये योजनाबद्ध तरीके से आए, समय काटे और उनको पता है कि शाम के वक्त कोर्ट कचहरी बंद हो जाता है और उन लोगों ने अपने योजना के अनुसार मुझे अरेस्ट करने का निर्णय में सुनाया। अभी मैंने जिस जमीन को लेकर उन्होंने मुझ पर आरोप लगाए और मुझे अरेस्ट कर रहे हैं, जहां पर दूर दूर तक मेरा कोई भी नाम कहीं से नहीं, बल्कि जो लोग जाली कागज बनाकर और जिनके फर्जी शिकायत के आधार पर मुझे आज गिरफ्तार करने का एक षड्यंत्र रचकर ये कामयाब हो रहे हैं। और मुझे पूरा विश्वास है आज नहीं कल सत्य की विजय होगी। साथियों, समय मेरे पास बहुत कम है, बहुत कम समय में ये मैं वीडियो बना रहा हूं। एक जो अभी हाल में राजनीतिक षड्यंत्र का शिकार बिहार हुआ है, अब ये दूसरे राजनीतिक षड्यंत्र का शिकार झारखंड को बनाना चाहते हैं। আপনারা শুনলেন ঠিক গ্রেফতারের আগে হেমন্ত সোরেন তার সে ভিডিও বার্তা শোনালাম আপনাদেরকে, যেখানে 600 কোটি টাকার জমি দুর্নীতি মামলা জোর কদমে তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে এবং যেখানে নাম জড়িয়েছে হেমন্ত সোরেনের। যদিও তিনি কিন্তু পরিষ্কার এই ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ বলে দাবি করলেন, একই সঙ্গে তিনি বললেন যে ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছেন। ঠিক গ্রেফতারের আগে তার এই বার্তা, তারপরে তিনি গ্রেফতার এবং ঠিক এই জায়গা থেকে তার গ্রেফতার হওয়া এবং তারপরে যেখানে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে যখন জল্পনা বাড়ছে, সেখানে যখন এই চাম্পাই সোরেনের নাম উঠে আসলো এবং তিনি এবার কি বলছেন
তিনি আজ সকালে ঠিক কি বললেন সেটাও শোনাই আপনাদেরকে, শুনুন। अभी तक तो हम लोग कल पेश किया है, दावा हम किया है कि नया सरकार बनाने का, उसका इंतजार में हम लोग है। कितना नंबर है आपका दादा? हमारा एक पास 47 है। অর্থাৎ কোথাও গিয়ে দেখা গেল যে চম্পা সোরেন তিনিও কিন্তু আবার কোথাও কনফিডেন্ট। একদিকে দেখতে পাচ্ছি আমরা জমি দুর্নীতি মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। আর অন্যদিকে এবার নয়া মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও জল্পনা। দেশের নতুন সংসদ ভবনে ষষ্ঠবারের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতবর্ষকে অর্থনীতিতে শীর্ষে তোলার এই মুহূর্তে যথেষ্ট প্রয়াস কেন্দ্রীয় সরকারের রয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে কৃষকদের ক্ষেত্রে যে ভাতা দেওয়া হয় সেই ভাতার পরিমাণ বাড়ানো হবে কিনা সেটাও কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। মহিলা কৃষক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ ডবল হবে কিনা, যেটা 6,000 রয়েছে মহিলাদের ক্ষেত্রে সেটা 12,000 হবে কিনা, সেটাও এই বাজেটে কিছুটা আভাস পাওয়া যাবে বলে মনে করছে অর্থনীতিবিদরা। যারা পেনশন হোল্ডার রয়েছে তাদের পেনশনের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট বাড়বে কিনা, তো যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের ফিক্সড ডিপোজিট পেনশনের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত হয় কিনা, মধ্যবিত্ত যারা লোন করে থাকেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে সেখানে রেট অফ ইন্টারেস্ট কমানো হবে কিনা, কারণ রেপো রেট বাড়লে এই রেট অফ ইন্টারেস্ট বেড়ে যায়। ক্যামেরায় মোহিত শেঠের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা। এবার নজর রাখা যায় জ্ঞানব্যাপী খবরের দিকে, কারণ 6 জানুয়ারি থেকে খুলে দেওয়া হতে পারে জ্ঞানব্যাপী ভূগর্ভস্থ কক্ষ, যা হচ্ছে ওয়েস্ট কা তেহখানা, তার তালা খুলে দেওয়া হবে। এবার ভোর 3টে থেকে খুলে দেওয়া হবে। প্রথমে ট্রাস্টের 108 জন পুরোহিত ভিতরে প্রবেশ করবেন, শুদ্ধিকরণ কর্মসূচি শুরু হবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছেন। ময়ূখ রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূখ, তারা দেখতে পাচ্ছি যে যেখানে এত বড় একটা মামলা এবং সেখানে আদালতের রায়, এবার হিন্দুরা তারা পুজো করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, সেখানে দেখা যাচ্ছে যে এবার এই যে তাইখানার যে তালা বন্ধ অবস্থায় ছিল এতদিন পর্যন্ত, সেই তালা এবার খুলতে চলেছে। একদমই তাই। এবং তার পাশাপাশি 7 দিন সময় দেওয়া হয়েছিল, 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল যে 7 দিনের মধ্যে এই পুরো কাজটা করতে হবে। দ্রুততার সাথে ব্যারিকেড সরানো হচ্ছে, সেই ছবি আমরা দেখিয়েছি। তার পাশাপাশি পরিষ্কার করা হচ্ছে গোটা এলাকাকে, কারণ এই গোটা যে জ্ঞানব্যাপী যে বিতর্কিত স্থাপত্য বা বিতর্কিত যে যে ধাঁচাটি রয়েছে, যেটাকে বর্তমানকালে মসজিদ বলা হচ্ছে, সেই জ্ঞানব্যাপী বিতর্কিত ধাঁচার একেবারে চারপাশটা ব্যারিকেডিং করে দেওয়া হয়েছিল। এবং আজ থেকে নয়, দীর্ঘ 30 বছর ধরে এই ব্যারিকেডিং চলেছিল। সিআরপিএফ এসেছে, পুলিশ এসেছে, বহু মানুষ তারা ঢোকার চেষ্টা করেছেন, তাদেরকে প্রতিহত করা হয়েছে। এই সমস্ত জায়গাগুলো এবার খুলে দেওয়ার যে ছবি, সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং তার পাশাপাশি যে আর বাকি রয়েছে 6 দিন, সেই 6 দিনের মধ্যে 6ই জানুয়ারি শুদ্ধিকরণ শুরু হবে। প্রথমেই যেটা করা হবে তা হলো যারা স্যানিটেশন ওয়ার্কার রয়েছেন তারা পরিষ্কার করবেন সেই জায়গা, এবং তারপর যারা পুরোহিতরা রয়েছেন তারা শুদ্ধকরণ যে অভিযান, সেই শুদ্ধিকরণ কর্মসূচি সেটা শুরু করবেন। এবং যেটা ব্রহ্ম মুহূর্ত বলা হচ্ছে ভোর 4টে, এবং তার আগে ভোর 3টের সময় এই গোটা যে প্রক্রিয়াটা সেটা তালা খুলে শুরু করার কথা ভাবা হচ্ছে। কারণ প্রতিদিনই এই 3টে থেকে 3:30-এর মধ্যে পুজো দেওয়ার যে রেওয়াজ, সেটা দীর্ঘকাল ধরে চলে আসছে। একেবারেই ময়ূক, অর্থাৎ কয়েকটা দিনের অপেক্ষা, 6 ফেব্রুয়ারি সেটা হতে চলেছে। জ্ঞানব্যাপী সেখানে অন্দরে সিল করা বেসমেন্টে এবার থেকে পুজো করতে পারবেন হিন্দুরা, এমনটাই জানিয়েও ছিলেন বিচারপতি। এবং সিল করা বেসমেন্টকে বলা হচ্ছে ওয়েস্ট কা তেহখানা। আর যেখানে আমরা দেখেছিলাম যে হিন্দু পক্ষের আইনজীবী তিনিও বলেছিলেন যে আগামী 7 দিনের মধ্যে জ্ঞানব্যাপী মসজিদে বেসমেন্টে পুজো শুরু হবে। সেক্ষেত্রে আজকে 1 তারিখ, আর 6 তারিখ থেকে হলেই, আগামী 6 ফেব্রুয়ারি থেকে হলেই দেখা যাচ্ছে 5টা দিন হাতে রয়েছে। সকল হিন্দুরাই সেখানে পুজোর অনুমতি পাবেন। আর হিন্দুরা যাতে বিনা বাধায় এই চত্বরে পুজো করতে পারবেন তার জন্য কিন্তু প্রশাসনকে প্রয়োজনে বন্দোবস্ত করার কিন্তু একটা কথাও বলা হয়েছে। এবং আরও একবার জানাবো আপনাদেরকে, খুলে দেওয়া হতে পারে জ্ঞানব্যাপী ভূগর্ভস্থ কক্ষ, ওয়েস্ট কা তেহখানার তালা ভোর 3টে থেকে খুলে দেওয়া হবে। প্রথমে ট্রাস্টের 108 জন পুরোহিত তারা ভিতরে প্রবেশ করবেন, শুদ্ধিকরণ কর্মসূচি শুরু হবে, যেমনটা আমাদের সিনিয়র এডিটর আমাদেরকে জানাচ্ছিলেন। একটা দীর্ঘ একটা সময়ের পর যে রায় সামনে আসে আর যে পর্যবেক্ষণে যে বিষয়গুলি সামনে আসে, সেখানে কিন্তু সেই একের পর এক তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে। এবং একই সঙ্গে জানাবো যে জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে মানে হিন্দুদের পুজোর অনুমতি, বড় রায় বলা যায় আদালতের তরফ থেকে। হে
ফের মধ্যরাতে মুর্শিদাবাদের চলল গুলিতে নিহত শ্যাম রায় বাবু নামে এক যুবক। এই ঘটনা ঘটার পরে গোটা এলাকায় এই মুহূর্তে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মোতায়েন করে রয়েছে বিরাট পুলিশ বাহিনী। 4 থেকে 5 রাউন্ড গুলি করে খুন করা হয় শ্যাম রায় বাবু নামে ওই যুবককে। পরিবারের দাবি, শ্যাম রায় বাবু এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। গুলি চালানোর পাশাপাশি একাধিক বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। 5 থেকে 6টি বাড়ি কার্যত ভাঙচুর করা হয়েছে। যে ছবি দেখা যাচ্ছে, বাড়ির যে টালির অংশ এখানে কিন্তু একেবারে ভেঙে পড়ে রয়েছে। আমি একটু বাড়ির ভেতরের দিকে ঢোকা একটা টালি বাড়ি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই একটি বাড়ি যেরকম এখানে ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি অপর একটি বাড়ির যে কাঁচ, জানলার কাঁচ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। মুহূর্তে গ্রেপ্তার হয়ে গেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, পরবর্তী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। এই মুহূর্তে ইডি গ্রেপ্তার করলো হেমন্ত সোরেনকে। গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই মুহূর্তে বড় খবর, যে খবর এই মুহূর্তে, কিন্তু তার পাশাপাশি ব্যাকআপ অপশন এই মুহূর্তে রাখা হয়েছিল। শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন গ্রেপ্তার, জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন। কিন্তু প্রত্যেকটি এমএলএকে তাদেরকে নির্ধারিতভাবে বলা হয়েছিল রাজ্যপালের কাছে 9টার মধ্যে পৌঁছে যেতে। পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচিত করে এই মুহূর্তে গ্রেপ্তারি বরণ করছেন হেমন্ত সোরেন। এই মুহূর্তে গ্রেপ্তার হলেন। জমি দুর্নীতি মামলায় আরেকজন গ্রেপ্তার, এবং এই মুহূর্তে গ্রেপ্তার মুখ্যমন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রীকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করতে পারে, এবং গ্রেপ্তার হলো এই মুহূর্তে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার। রাঁচির বাসভবন থেকে গ্রেপ্তার করা হলো হেমন্ত সোরেনকে। গ্রেপ্তার করা হলো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি রাঁচিতে এই মুহূর্তে আমরা চেষ্টা করব আমাদের প্রতিনিধি মৃন্ময় পানকে, যখনই এই গ্রেপ্তারিটা লাইভ আমরা দেখাবো। পরবর্তী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, তার স্ত্রী চম্পাই সোরেন এই মুহূর্তে তিনি রাজভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। একেবারে ড্রামাটিক পজিশন। এই মুহূর্তে নাটকীয় পথ পরিবর্তন হচ্ছে ঝাড়খণ্ডে, পড়শি রাজ্য ঝাড়খণ্ডে, রাঁচিতে। এই মুহূর্তে একদিকে স্বামী যাচ্ছেন জেলে, অন্যদিকে স্ত্রী কল্পনা সোরেন তিনি রাজভবনে যাচ্ছেন। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যে খবর, চম্পাই সোরেন তার পুত্র পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আবার সেই পরিবারবাদ, আবার সেই পরিবারতন্ত্র, কিন্তু নাটকীয়ভাবে বাবা গ্রেপ্তার হচ্ছে, স্ত্রী এবং ছেলেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজভবনে। হয় স্ত্রী নয় ছেলে। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর দাবিদার দুজনের মধ্যে একজন। যে খবর আমরা পাচ্ছি, চম্পাই সোরেন ছেলেই পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ছেলেকে গদিতে বসিয়ে বাবা যাচ্ছেন ইডির হেফাজতে। এবার মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রীকেও যে গ্রেপ্তার করা যায়, এত স্ট্রং স্টেপ নেওয়া যায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বোধহয় দেখিয়ে দিল এটা এই মুহূর্তে। সৈকত, আমার মনে হয় একটা বিরল ঘটনা, যেখানে একেবারে খুলে ব্যাটিং করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, একেবারে দাবাং মোডে আছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, টপ গিয়ারে। না, আমার তো এইটা দেখে মনে হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেপ্তার করেছে, দুর্নীতিতে অভিযুক্ত একজন মুখ্যমন্ত্রী। একদম সাধুবাদ জানাই ইডিকে। কিন্তু এই রাজ্যের যে কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, চাকরি চুরি, দুর্নীতিতে অভিযুক্ত মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা, তারা অ্যারেস্ট হচ্ছে না কেন? তার মানে কি? তার মানে কত বড় গুরুত্বপূর্ণ সেটিং আছে বিজেপি এই চোরের সাথে তোমাদের জোট রয়েছে করে না। একবার একটু থামাচ্ছি, ওনার স্ত্রী কথা বলছে। ওনার স্ত্রী भाजपा के एजेंट की तरह काम कर रहा है और चुने हुए प्रतिनिधियों को बाहर भेज दिया गया है। चंपाई सोरेन जी का नाम नॉमिनेट किया था। ये कुछ देर इंतजार कर लीजिए। आप बन्ना जी ने अगर कह दिया तो मान लीजिए। मंत्री जी আমি ঠিক এই জায়গাতে একবার আমি দেখানোর চেষ্টা করছি, যেটা রত্নাদিও বলছিলেন, যে এসআই এর রিপোর্টটা কেন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। মানে ভারতবর্ষে যে রাজনৈতিক দলগুলো এর পরে লড়াই ঝগড়াটা করবেন, অনেকেই করবেন। সৈকতগিরি আছেন, অনিল। কংক্রিটও নামটাই যথেষ্ট। গ্রেপ্তার হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করলো ইডি। আর গ্রেপ্তারের আগে রাজভবনে গিয়ে ইস্তফা হেমন্তের। আজই আদালতে পেশ ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাঁচি থেকে এক্সক্লুসিভ কভারেজ, রিপাবলিকের। ঝাড়খণ্ডে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন চম্পাই সোরেন। রাজভবনে গিয়ে সংখ্যা গরিষ্ঠতা দাবি পরিবহন মন্ত্রী। সময় দেননি রাজ্যপাল। চম্পাই শপথ গ্রহণ ঘিরে অনিশ্চয়তা।
আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটেও কি থাকবে নয়া চমক? অধীর অপেক্ষায় রয়েছে গোটা দেশ। ইংরেজবাজারে নিখোঁজ ছাত্রী গলাকাটা দেহ উদ্ধার। পরিবারের দাবি যে কয়েকদিন ধরে নিখোঁজ ছিল সেই নাবালিকা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের বাড়ি ভাঙচুর স্থানীয়দের। মুর্শিদাবাদের দিয়ারে যুবককে গুলি করে খুন। দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে খুনের অভিযোগ সামনে আসছে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব পরিবার। বলবেন যে এই মুহূর্তে দেখো 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 গেল 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 রব তুলে তারা বলবেন যে কি হলো কাশিতে, এবার কি তাহলে মথুরাতে। আমি আরেকটা কথা বলছি যে সায়েন্সকে তারা তো সায়েন্সকে অমান্য করেন না। সায়েন্স, এসআই রিপোর্টস, সার্ভে রিপোর্টস, হিস্টোরিক্যাল ফ্যাক্টস, আঁখো দেখি স্যাম্পলস, এই সমস্ত কিছুকে কি করে ইগনোর করবেন? একবার দেখে নিয়ে এসআই এর যে রিপোর্ট, এই হচ্ছে যারা যারা গেছেন জ্ঞানবাপীর সেই বিতর্কিত ধাঁচা দেখেছেন, সেখানে প্রতিষ্ঠার লড়াই হচ্ছে বাবা বিশ্বনাথকে, মহাকালকে। পুরাতত্ত্বের প্রমাণ, হিন্দু মন্দিরের অস্তিত্ব সম্পর্কে 32টা প্রমাণ দেওয়া হয়েছে। আঁখো দেখি 32টা প্রমাণ, যেগুলো চোখে দেখতে পারবেন। জাজ যদি চান সেইগুলো বের করে নিয়ে আসতে পারেন। 32টা প্রমাণ এই মুহূর্তে রয়েছেন। এবার তার পাশাপাশি বর্তমান কাঠামো তৈরির সময় কিছু বদল করা হয়েছিল। কি বদল? খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন নিচের অংশটা মন্দিরের মতন, এবং তারপরে যে বিতর্কিত অংশটা, সেটা আপনারা ছবিতেও দেখেছেন দক্ষিণ দিকে। সেই বিতর্কিত অংশটা কিন্তু একেবারে আলাদা, যে কেউ বুঝে যাবে। তার পাশাপাশি কাঠামোয় মন্দিরের স্তম্ভ, অন্যান্য অংশ ব্যবহার এবং সেগুলো রয়েছে। মাথাটা কেটে ফেলা হয়েছে নিচের পার্টে, হয়তো ভালো পিলার, কংক্রিট কা জোর হে, তাই জন্য বোধহয় রেখে দেওয়া হয়েছিল। সংগ্রহিত ভাস্কর্য, টেরাকোটার নমুনা, মুদ্রা, যে সমস্ত কিছু এই মুহূর্তে আমি বললাম, রত্না ভট্টাচার্য বললেন, এবং আপনারা প্রত্যেকে জানেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, এগুলো ছিল, এগুলো আছে, এগুলো থাকবে, পুনঃপ্রতিষ্ঠা হবে। আইনি লড়াই চলছে। ধাতু ও কাচ থেকে মন্দিরের অস্তিত্বের প্রমাণ, এটা বাদেও অনেকে, অনির্বাণ বাবুরা আইনজীবী মানুষ, তারা হয়তো বলবেন এই এইগুলোতে তো এগুলো কেউ ঢুকিয়ে দিয়েছে হয়তো চুপি চুপি। তার জন্য আরেকটা সার্ভে করা হয়েছিল, রিসার্চ করা হয়েছিল, এবং তার থেকে স্যাম্পল টেস্ট করা হয়েছিল। জ্ঞানবাপী থেকে 34 রকমের লিপি উদ্ধার হয়েছে। এবার আসা হচ্ছে লিঙ্গুইস্টিক পার্টে, অ্যানথ্রোপোলজিক্যাল পার্টে। এগুলোও যদি নালিফাই করে দেন যে না 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 এগুলোও ভুল, এগুলোও গোটাপ, এগুলোও টাকা খাইয়ে করা হয়েছে, এবার এই 34টা লিপির কথা এবং লিপিতে যে মন্দিরের উল্লেখ আছে সেগুলোকে কি করে নালিফাই করবেন? দেবনাগরী, তেলুগু, কন্নড় ভাষায় লেখা লিপি রয়েছে, নালিফাই কি করে করবেন? উত্তর ভারতের একটা মন্দির, উত্তরপ্রদেশ, যোগী আদিত্যনাথের রাজ্যের মন্দির, দক্ষিণ ভারতের লিপি রয়েছে। সেখানকার মানুষ বহু বছর, বহু যুগ ধরে সেখানে বলেছেন যে না, একটা মন্দির আছে, আমরা সেখানে আরাধ্য দেবতাকে পুজো করতে যাই। লিপিত জনার্দন, রুদ্র, উমেশ্বর দেবতার নাম। কি করে মুছবেন কি করে? এবং তার পাশাপাশি এই যে প্রত্যেকটা জায়গা উদ্ধার হওয়া পাথরের ত্রিশূল চিহ্ন, কি করে মুছবেন সেটা? ত্রিশূল চিহ্ন তো রয়েছে, কোর্ট এভিডেন্স আসতে পারে, অ্যানেক্সচার 1, 2, 3, 4, এক এক করে অ্যানেক্সচার থাকতে পারে। এই সমস্ত কিছু, এই যে গোটা যে জ্ঞানবাপীর যে বিতর্কিত অংশ, এবং সেই বিতর্কিত অংশটা আজ হয়তো আমরা দেখতে পাচ্ছি, আগামী কয়েক দিন, আগামী কয়েক মাস, কয়েক বছর পর হয়তো যে বন্ধের কথা বলা হয়েছিল, যে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করার পর যে বন্ধ হবে, কিন্তু সেই বন্ধের কোনো প্রভাবই লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ জনজীবন স্বাভাবিক রয়েছে, এবং গাড়ি থেকে শুরু করে বাস সমস্ত কিন্তু যাতায়াত করছে। দোকানপাট পাশে রয়েছে, সে সমস্ত দোকানপাট কিন্তু খোলা রয়েছে। গ্রেফতার হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। গ্রেফতারের আগেই রাজভবনে গিয়ে ইস্তফা হেমন্তের। আজ আদালতে পেশ ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাঁচি থেকে এক্সক্লুসিভ কভারেজ রিপাবলিকে। গ্রেফতারের আগে ভিডিও বার্তা হেমন্ত সোরেনের পরিকল্পনা করে ভাসানোর অভিযোগ ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর। জমি দুর্নীতি মামলার সঙ্গে যোগ নেই বলে দাবি হেমন্তের। আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটেও থাকবে চমক। অধীর অপেক্ষায় গোটা দেশ। এই জিনিসটা আমরা ফুটেজে ওই ছেলেটাই ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে, আনুমানিক আমরা লাগিয়েছিলাম। এটা প্রশাসনের পক্ষ থেকে বের করতে ওনারা সময় লাগিয়েছেন, যার জন্য আমরা হারিয়ে ফেলেছি আজকে বাচ্চা মেয়েটাকে। ইংরেজবাজারে নিখোঁজ ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার। পরিবারের দাবি কয়েকদিন ধরে নিখোঁজ ছিল নাবালিকা। ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। ধৃতের বাড়ি ভাঙচুর স্থানীয়দের।
সেটা আমরা চাই আপনাদের কাছে, এটা আমরাই বলবো। আমরা জীবন দিব আইনের কাছে আমরা মারা যাবো। 50 বছর এটাই হবে, তাহলে আমরা সবাইকে মেরে দেব, কেউ থাকবো না আমরা। মুর্শিদাবাদে দিয়ারে যুবককে গুলি করে খুন, দুই গোষ্ঠীর বৎসর জেরে খুনের অভিযোগ, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব পরিবার। খুলে দেওয়া হতে পারে জ্ঞানবাপীর ভূগর্ভস্থ কক্ষের তালা, 6 ফেব্রুয়ারি ভোর 3টে থেকে খুলে দেওয়া হতে পারে তালা। প্রথমে 108 জন পুরোহিত ভিতরে প্রবেশ করবেন, শুরু হবে শুদ্ধিকরণ কর্মসূচি। আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ, অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একে একে সমস্ত ছবি রিপাবলিক বাংলার পর্দায় আপনাদের জন্য আমরা তুলে ধরছি। অন্তর্বর্তী বাজেটেও কি থাকবে চমক, অধীর অপেক্ষায় রয়েছে গোটা দেশ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সংসদ ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পরম্পরা অনুযায়ী সেই লাল কাপড়ের ব্যাগ রয়েছে তার হাতে। কিছুক্ষণ আগেই যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, অর্থমন্ত্রকে বেরিয়েছিলেন নির্মলা সীতারামন এবং এবার সংসদ ভবনের সামনের ছবি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করবেন তিনি। এবার বাজেট পেশ করলে এই নিয়ে মোট ৬ষ্ঠবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ, আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগে এটি অন্তর্বর্তী বাজেট হতে চলেছে এবং নতুন সরকার গঠন করার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। অবশ্যই এই অন্তর্বর্তী বাজেটের দিকেও নজর রয়েছে দেশবাসীর। অন্তর্বর্তী বাজেটেও কি থাকবে চমক, অধীর অপেক্ষায় রয়েছে গোটা দেশ, প্রত্যাশার পারদও চলছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি মিষ্টিমুখ করাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ, ৬ষ্ঠবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ, সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। রাষ্ট্রপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাক্ষাৎ, মিষ্টিমুখ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার যে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেই বাজেট ৬ষ্ঠবারের জন্য পেশ করবেন তিনি। প্রত্যেকটি ছবি রিপাবলিক বাংলায় আমরা আপনাদের জন্য তুলে ধরছি। আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, ৬ষ্ঠবারের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ নির্মলা সীতারামনের। সংসদে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই নির্মলা সীতারামন। তার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ, আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সামনেই লোকসভা নির্বাচন, তাই তার আগে এটি অন্তর্বর্তী বাজেট। নতুন সরকার গঠন হওয়ার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। তবে এই মাঝে যে সময়টা রয়েছে, সেই সময় যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই কারণেই অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়। সেই অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৬ষ্ঠবারের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জমি দুর্নীতি ও আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গতকাল সরকারি বাসভবনে জিজ্ঞাসাবাদের পর হেমন্তকে গ্রেফতার করে ইডির তদন্তকারী আধিকারিকরা। হেমন্ত সোরেনকে টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ ইডির। জমি দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারির আগে ভিডিও বার্তায় ষড়যন্ত্রের অভিযোগ হেমন্ত সোরেনের। ভিডিও বার্তায় পরিকল্পনা করে ফাঁসানোর অভিযোগ করেন তিনি। জমি দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই বলে দাবি করেছেন হেমন্ত। ভুয়ো নথি তৈরি করে ফাঁসানোর অভিযোগ ধৃত মুখ্যমন্ত্রী। গ্রেফতার হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করলো ইডি। গ্রেফতারের আগেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা হেমন্তের। রাজভবনে গৃহীত ইস্তফা। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন চম্পাই সোরেন। ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন চম্পাই সোরেন। রাজভবনে গিয়ে সংখ্যাগরিষ্ঠতার দাবি ঝাড়খণ্ডের বর্তমান পরিবহন মন্ত্রী। তবে এখনো সময় দেননি রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। চম্পাইয়ের শপথ গ্রহণ ঘিরে অনিশ্চয়তা। আজ ইডির বিরুদ্ধে হেমন্ত সোরেনের মামলার শুনানি 10:30টায় ঝাড়খণ্ডের হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রয়েছে শুনানি। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হেমন্তের গ্রেফতারির প্রতিবাদে আজ ঝাড়খণ্ডে বন্ধের ডাক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। হেমন্তের গ্রেফতারিতে প্রতিবাদে আজ সকাল থেকেই ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তবে সকাল থেকেই বন্ধের সেভাবে প্রভাব পড়েনি ঝাড়খণ্ডে। সকাল থেকেই রাস্তায় চলছে গাড়ি, বাস, খোলা রয়েছে দোকান বাজারও। ইডির হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। গ্রেফতারের সব খবরের মেগা কভারেজ রিপাবলিক বাংলায়। রাতভর রাঁচি থেকে ননস্টপ কভারেজ রিপাবলিক বাংলায়। নিখোঁজ থাকা নাবালিকার গলা কাটা দেহ উদ্ধার। ইংরেজ বাজারের আমবাজার এলাকা থেকে উদ্ধার দেহ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কেউ জড়িত কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। মালদহে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকাবাসী। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। মহেশতলার ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। কলেজের কাছেই একটি বাড়িতে ভাড়া থাকত যুবক। গতকাল ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা চিকিৎসকের। ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। মাঝরাতে গুলি করে খুন যুবককে এলো পাথারি গুলিতে ঝাঁঝরা শ্যামবাবু নামে ওই যুবক। মুর্শিদাবাদের দিয়ারের ঘটনায় উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে একটি পুরনো শত্রুতার জেরেই এই হামলা। ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। মুর্শিদাবাদে গুলি করে খুন যুবককে জানা যায় গতকাল বিয়েবাড়িতে দুই গোষ্ঠীর বচসা বাঁধে। অভিযোগের পরেই যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। নিহত যুবক তৃণমূল কর্মী বলে দাবি পরিবারের। আজ এলাকায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এবার যাদবপুরের ছাত্রের আত্মহত্যার অভিযোগ। 18ই জানুয়ারি মালবাজারে এই ছাত্রের দেহ উদ্ধার হয়। মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা বলে অভিযোগ পরিবারের। বুধবার এই বিষয় নিয়ে বৈঠক হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার অভিযোগ। মালবাজারে ছাত্রী মৃত্যুতে 5 সদস্যের কমিটি গঠন বিশ্ববিদ্যালয়। 12ই ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকের রিপোর্ট পেশ নির্দেশ এবং ছাত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছে পরিবার। ছাত্রীর রহস্য মৃত্যুতে কমিটি গঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এক ছাত্র ও এক গবেষকের বিরুদ্ধে অভিযোগ। দুই অভিযুক্তের আপাতত বিশ্ববিদ্যালয় প্রবেশে নিষেধাজ্ঞা জারি। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রবেশে নিষেধাজ্ঞা। বিশ্ববিদ্যালয়ের হস্টেলেই থাকতেন অভিযুক্ত পড়ুয়া। এখন থেকে আর হস্টেলেও থাকতে পারবেন না অভিযুক্ত। 12ই ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে কমিটি। লোকসভা ভোটের আগে বীরভূমের পট পরিবর্তন তৃণমূলে। এতদিন অনুব্রত মণ্ডলের নাম মুখে না আনলেও গত কয়েকদিনে অনুব্রতর ছবি দেওয়া তোরণ ঢেকে গিয়েছে শিউরি, বোলপুর, খয়রাশোল। হঠাৎ করে লোকসভা ভোটের আগে কেষ্টকে নিয়ে তৃণমূলের পট পরিবর্তনে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী এক পূর্ণবয়স্ক চিতাবাঘ। বৃহস্পতিবার ভোর সকালে বীরপাড়া চা বাগানে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। পরবর্তীতে ঘটনাস্থলে যায় বনকর্মীরা। খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। শীতের শেষ বেলায় বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে। আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও।
আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ, অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটেও থাকবে চমক, অধীর অপেক্ষায় রয়েছে গোটা দেশ। আজ অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। সংসদে পৌঁছলেন নির্মলা সীতারামন। বাজেট পেশের আগে নির্মলাকে মিষ্টিমুখ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর কিছুক্ষণ পরেই পেশ হবে কেন্দ্রীয় বাজেট। এই নিয়ে ষষ্ঠবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লাল কভারে মোড়া ট্যাব হাতে সংসদে পৌঁছলেন নির্মলা সীতারামন। জ্ঞানবাপী মামলায় বড় জয় হিন্দু পক্ষের। হিন্দুদের পুজো অর্চনায় অধিকার প্রদান বারাণসীর আদালতের। জ্ঞানবাপীর ভূগর্ভস্থ কক্ষ ব্যাসকা তেহখানায় পুজোর অনুমতি। 7 দিন পর শুরু হবে পুজো, জানালো হিন্দু পক্ষ। এবার পুজোর জন্য খুলে দেওয়া হতে পারে জ্ঞানবাপীর ভূগর্ভস্থ কক্ষ ব্যাসকা তেহখানার তালা। 6 ফেব্রুয়ারি ভোর 3টে থেকে খুলে দেওয়া হবে ব্যাসকা তেহখানা। প্রথমে ট্রাস্টের 108 জন পুরোহিত ভিতরে প্রবেশ করে শুদ্ধিকরণের কাজ করবেন বলেও সূত্রের খবর। জম্মু কাশ্মীরের শ্রীনগরে মরশুমের প্রথম তুষারপাত। শ্রীনগর শহরে আজ হালকা তুষারপাত, খুশি পর্যটকরাও। আজ ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দিবস। 1978 সাল থেকে প্রতি বছর 1 ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে এই দিনটি। 1977 সালে প্রতিষ্ঠার পর থেকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বিভিন্ন সময় মাদক দ্রব্য ও অবৈধ পণ্য বাজেয়াপ্ত করেছে। এছাড়াও জীবন বাঁচাতে এবং দুর্বৃত্তদের ধরতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে উপকূল রক্ষী বাহিনী। রাতে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে ইডি এবং ইডি গ্রেপ্তার করার পরই গতকাল রাতে কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বন্ধের ডাক দেওয়া হয়। কিন্তু এই বৃহস্পতিবার সকাল থেকে এই যে ছবিটা উঠে আসছে ঝাড়খণ্ডের রাঁচি শহরে সেরকম বন্ধের কোনো প্রভাবই পড়ছে না। তার কারণ সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া চলছে, দোকানপাট স্বাভাবিকভাবে খোলা আছে। যে ছবিটা আমি তুলে ধরছি আমার পেছনে, যে দোকানপাট কিন্তু স্বাভাবিকভাবে সমস্ত দোকানপাট কিন্তু খোলা রয়েছে। অর্থাৎ এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে ডাকা বন্ধ, সে ডাকা বন্ধের কিন্তু কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না রাঁচি শহরে। এবং সকাল থেকে রিপাবলিক বাংলা সেই বিভিন্ন আপডেটই কিন্তু তুলে ধরছে, সমস্ত আপডেট। তার কারণ এই মুহূর্তে হেমন্ত সোরেন রয়েছে ইডি দপ্তরে এবং ইডি দপ্তরে থাকার জন্য আটোসাটো নিরাপত্তার মধ্যেই কিন্তু রাখা হয়েছে হেমন্ত সোরেনকে। এবং কিছুক্ষণের মধ্যেই যে হেমন্ত সোরেন যে ইডির বিরুদ্ধে যে রাঁচি হাইকোর্টের যে একটি মামলা ফাইল করেছিলেন তার শুনানি হতে চলেছে। এই হেমন্ত সোরেনকে এই ইডি দপ্তর থেকে কোথায় নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যে, সেটাই এখন দেখার। ঝাড়খণ্ডের রাঁচি থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। যুবককে গুলি করে খুনের অভিযোগ মুর্শিদাবাদের দিয়ারা এলাকায়। এলো পাথারি গুলিতে ঝাঁঝরা যুবক। পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে অনুমান পুলিশের। গতকাল বিয়ে বাড়িতে 2 গোষ্ঠীর মধ্যে বচসা এবং সেখানেই এলো পাথারি গুলি চালানো হয়। এবং এই বিষয় নিয়েই আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাশিস, ঠিক কি ঘটেছিল গতকাল? একেবারেই দেখো রুমকি, গতকাল রাত্রিরে কিন্তু বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এই শ্যামবাবু রায় নামে এই যুবককে কিন্তু একেবারে এলোপাথারি গুলি চালানো হয়, এমনটা কিন্তু অভিযোগ করছে পরিবারের লোকজন। প্রায় 4 থেকে 5 রাউন্ড গুলি কিন্তু চালানো হয়, মুখে এবং বুকে তার গুলি লেগেছে, এমনটা কিন্তু অভিযোগ। শুধু তাই নয়, এই যে গুলি চালানোর ঘটনা তার পাশাপাশি একাধিক বাড়িতে কিন্তু ভাঙচুর করা হয়েছে। এরকম একটি বাড়ির সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রুমকি, তুমি দেখতে পাচ্ছ বাড়ির যে চালা ঘর যেটাকে বলা হয়, যে টালি, সে টালি কিন্তু একেবারে ভেঙে গেছে। এরকমভাবেই কিন্তু ইটের টুকরো, পাথর এবং টালির যে যাবতীয় অংশ সেগুলো কিন্তু ভেঙে পড়েছে। আমি একটু ছবি দেখানোর চেষ্টা করছি, তুমি দেখতে পাচ্ছ ভিডিও জার্নালিস্ট যে ছবি দেখাচ্ছেন, টালির অংশ কিন্তু একেবারে ভেঙে গেছে। এবং একটি বাড়ি নয়, এরকমই একাধিক বাড়িতে কিন্তু এইভাবেই কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। যে টালির অংশ, যে ইটের অংশ তুমি দেখতে পাচ্ছ একেবারে ছড়িয়ে ছিটিয়ে এখানে পড়ে রয়েছে। মুহুর্মুহু ইট বৃষ্টি চালানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো এইভাবেই কিন্তু বাড়ির যে অংশ, বাড়ির যে 2 ইটের দেওয়াল তুমি দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে গোটা এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। আমি একটু বাড়ির ভেতরের দিকে যদি ঢোকার চেষ্টা করি, বাড়ির যারা বাসিন্দারা এখানে রয়েছে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। কালকে আপনারা ছিলেন, কি হলো হঠাৎ করে? আমরা ছিলাম বাবা, আমরা এখানে মনে করেন যে খুব গুলি চলছিল, আমরা ঘরের ভিতরে বন্ধ ছিলাম। আমাদেরকে
ঘরে বন্ধ করে আমাদের জোর দরজায় ঘরে সবই পাথর ফেলে আমাদেরকে নাম ধরে ডাকে যে আয় মারবো আমাদের ছেলে। আমরা আসতে পারিনি এখানে, আমরা ঘরের ভিতরে বন্ধ ছিলাম সবাই মিলে 4-5 জন। কতজন ছিল ওরা? ওরা অনেক কজন ছিল, 50 জন। চেনেন কাউকে ওরা যারা? সবাইকে চিনি, এই তো এই বাড়ির ছেলে, আমি চিনবো না কেন? কি করে ওরা এই এলাকায়? কি করে মস্তানি করে বেড়ায়? ওরা আপনাদের বাড়ির উপর হামলা করলো কেন? আমাদের বাড়িতে হামলা করলো ওই যে আমাদের ওই ছেলেটা আমাদেরই, গুলি করেছে। হ্যাঁ যাকে গুলি করেছে সেই ছেলেটা আমাদেরই, তার আমরা বংশ। একেবারে আগে থেকেই গন্ডগোল ছিল? আগে থেকে এমনি হ্যাঁ মুখামুখি হচ্ছিল, কিন্তু এরকম ভাবে হয়নি। কিন্তু কালকে গুলি ছেড়েছে ছেলেকে মারা তুমি শুনতেই পেলে রুমকি, বাড়ির লোকজন যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। আমি একটি বাড়ির ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু একেবারে ইট ছোড়া হয়, ইটের অংশ একেবারে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বাড়ির উঠোনে কিন্তু এই মুহূর্তে পড়ে রয়েছে। এইভাবেই কিন্তু পাথর ছোড়া হয়েছে, বড় বড় পাথর ইট, সেগুলো কিন্তু এই বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে। স্বাভাবিকভাবে এই গোটাই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালকে আপনারা ছিলেন বাড়িতে, হঠাৎ করে কেন হামলা হলো? কি হলো কালকে? আমরা খেয়ে দিয়ে এলাম, বাড়িতে ঢুকিয়েছিলাম, খুঁড়ে তোর মাকে যদি দরজাতে বললাম টলাম, গুলি ছাড়ছে, এই ছাড়ছে। কটা গুলি? 4টা ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি আমরা খুলিনি দরজা, ওই ছেলেটাকে ওদেরকে মেরে দিল, আমার ওই ভাইপুটাকে এইখানে চলে এসেছিল আবার। তুমি তো শুনতে পেলে এইভাবেই কিন্তু পরপর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। বাড়ির যে ইটের যে চালা, টালির চালা, সেই টালি একেবারে কিন্তু এখানে ভেঙে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ পরপর ইট এবং পাথর কিন্তু এইভাবে ছোড়া হয়েছে। তুমি এক একটা ইটের সাইজ দেখলেই বুঝতে পারবে কিভাবে কিন্তু ইট বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছি ইন্দ্রাশিস, এবং এটাও বুঝতে পারছি যে সেখানকার বাসিন্দারা যথেষ্টই আতঙ্কিত রয়েছেন। অনেক ধন্যবাদ তোমাকে আপাতত ইন্দ্রাশিস। দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি এলাকার যে চাষের জন্য ব্যবহৃত ক্যানেলগুলি, ফলত এই ক্যানেল দিয়ে যে বড় জল আসে, সেই বড় জল প্রবাহিত না হয়ে এলাকারই যে চাষ জমি, সেই চাষ জমিগুলি প্লাবিত করছে। এমনই অভিযোগের সরব এবার কামারপুকুর এলাকার যে সমস্ত কৃষকরা রয়েছে তারা। ফলত এই ক্যানেলগুলি মজে গিয়ে চাষের যখনই ডিবিসি থেকে সেচের জন্য বড় জল ছাড়া হয় তখনই প্রায় প্রতি বছরই সেই জল এসে তাদের যে ফসলের যে জমি, সেই জমিকে প্লাবিত করছে এবং প্লাবিত করে সে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিষয়ে এই যে ক্যানেল পরিষ্কার করার নিয়ে, ক্যানেল সংস্কার করা নিয়ে বারবার পঞ্চায়েতে জানানো হলেও পঞ্চায়েত থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে ক্যানেল সংস্কার না করার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে পাল্টা দায়ী করেছেন কামারপুকুর পঞ্চায়েতের প্রধান। তার জেরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি পঞ্চায়েত প্রধান। ভোগার থেকে ক্যামেরা সন্তোষ সৌরভ রায়, বাংলা। নজর রাখবো পুরুলিয়ার দিকে। রঘুনাথপুরে পুকুর ভরাটের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। জমি মাফিয়াদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ, আবর্জনা ফেলে পুকুর ভরাটের অভিযোগ, এবং এর জন্য কার্যত দুর্গন্ধে টেকা দায় হচ্ছে স্কুলের পড়ুয়াদের। পাশেই স্কুল রয়েছে এবং সেই স্কুলের পড়ুয়ারা দুর্গন্ধে টেকা দায় হচ্ছে তাদের। পুরুলিয়ার রঘুনাথপুরের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পুরসভার বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙ্গুল। স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শোনাই, এবং স্থানীয় কাউন্সিলর তিনিও কি বলছেন শুনুন। আমাদের রঘুনাথপুর পৌরসভাকে বারবার অভিযোগ করা সত্ত্বেও উনারা এই যে স্কুল সংলগ্ন এলাকা, যে স্কুল ব্রিটিশ আমলের স্কুল, সেই স্কুলে আজকে ঐতিহ্যকে শেষ করার জন্য এরা পুকুর ভরাট করছে। দেখুন, ম্যাক্সিমাম পৌরসভা এলাকার যত খারাপ নোংরা এইখানে এসে ফেলে দিচ্ছে রঘুনাথপুর পৌরসভা এবং কিছু জমি মাফিয়ার ওদের সাথে মিলিতভাবে এটা যৌথ উদ্যোগে এরা করছে। এরা পরবর্তীকালে এই জায়গাটা ভরাট করে এই জমিটা প্লট ভিত্তিক বিক্রি করার চিন্তা ভাবনা করেছে। আপনারা এখানে সরকারের সবথেকে প্রথম প্রাথমিকতা হওয়া উচিত এই বিষয় নিয়ে। তো দেখুন, আপনারা এখানে চিত্রটা দেখুন, যাদের দায়িত্ব তারাই কিন্তু এই জায়গাটা ভরাট করছে। পৌরসভার দ্বারা জায়গাটা ভরাট হচ্ছে। অনেক প্যারেন্টস আমাদের দিকে কমপ্লেন করেছে যে এই বিষয়। তো আপনারা কি করছেন? আপনারা তো একটা দায়িত্ব আছেন পৌরসভার। তো আমরা অলরেডি আমাদের পৌর প্রধানকে বিষয়গুলো জানানো হয়েছে
জানানোর পরও উনি কিন্তু কোনো স্টেপ নেননি। ব্যাপার হচ্ছে ম্যাচ ফিক্সিং হয়েছে, এটা ভরাট হবে, তারপরে এটাকে বিক্রি করবে। এইভাবে ওদের আসল কথা, এই গভর্নমেন্টে পয়সা ছাড়া কিছু জানে না দাদা। এরা এইভাবে একটা উপার্জনের রাস্তা তৈরি করেছে মাফিয়াদের সঙ্গে চুক্তি করে এটা ভরাট হবে, তারপরে ওদের একটা পার্সেন্টেজ বাঁধা আছে, নিয়ে ওরা বিক্রি করবে। কি করবেন, সবাই যা কিছু দেখতে পাচ্ছ, কিন্তু আপনারা দেখতে আমরাও দেখছি অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাহলে ছাত্রছাত্রীর যে অসুবিধা হচ্ছে সেটা তো বড়। এমনি কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমাকে আসেনি, আমার থেকে অভিযোগ আসছে। কিন্তু সেই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বলছেন যে পৌরসভার চেয়ারম্যানকে জানানো হয়েছে। না, তাহলে পুরো ভরাট বলতে তাহলে কি পৌরসভার কোনো ময়লাগুলো পড়ছে না রাস্তার মধ্যে? সেটা না, আমার কাছে আমার 7 নম্বর দিনের সকালে একবার বলেছিল, আমি তো গিয়েছিলাম, সেরকম কিছু দেখিনি। কিন্তু আমাদের ময়লা ফেলার একটা দীর্ঘদিনের সমস্যা রয়েছে আমাদের এখানে, যে ডাম্পিং গ্রাউন্ড সেটাও আমরা এখনো পর্যন্ত করতে পারিনি। ঠিক আছে, ওইটা একটা রাস্তার মধ্যে সমস্যা আছে, ওটা দেখবো আমি যাই করবো। ঘটা করে উদ্বোধনের পরেও চালু করা হয়নি সুলভ শৌচালয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মুর্শিদাবাদ জেলার শামসরগঞ্জ ব্লকের রতনপুর এলাকায়। দেখতে পাচ্ছি যে এই যে সুলভ শৌচালয়, এটা 4 বছর আগে তৈরি করা হয়েছিল, কিন্তু তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। স্থানীয় মানুষদের বক্তব্য, একদিনও এই সুলভ শৌচালয় চালু অবস্থায় ছিল না। দেখতে পাচ্ছি যে প্রচুর আগাছা জন্ম নিয়েছে, এখানে লতা পাতায় ভরে গেছে। অথচ এই সুলভ শৌচালয়ের পিছনে প্রায় 5 লক্ষ টাকা খরচ করা হয়েছে। স্থানীয় মানুষ বিরোধী দলেরা অভিযোগ করছে যে শুধুমাত্র টাকা নয়ছয় করা হয়েছে এইভাবে সুলভ শৌচালয় নির্মাণ করে, এবং বিরোধী দলেরা অভিযোগ করছে যে এর পিছনে শাসক দলের দুর্নীতি রয়েছে, অর্থাৎ তারা সরাসরিভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে। স্থানীয় মানুষরা অতি শীঘ্র এই সুলভ শৌচালয়টিকে চালু করার জন্য আবেদন করেছে, কারণ এই রতনপুর এলাকায় প্রচুর মানুষের আনাগোনা হয়। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। চিত্র দেখব নতুন ভারতবর্ষে, হয়তো এটাও একটা লড়াইয়ের জায়গা হবে। নমস্কার, জবাব চাই বাংলার এই ঐতিহাসিক এপিসোড, হ্যাঁ ঐতিহাসিক বলছি, যারা এই রাত 8টার সময় জবাব চাই বাংলা দেখতে বসেছেন তারা কোথাও যাবেন না, কারণ আগামী 1 ঘন্টা ইতিহাস কিভাবে তৈরি হচ্ছে, সেই 1 ঘন্টায় ইতিহাস তৈরি হওয়া আমি ব্যাখ্যা করব, আমি আপনাদের জানাবো। কারণ এই মুহূর্তে আমার হাতে যে এলাহাবাদের যে জেলা আদালত, সেই জেলা আদালতের যে কোর্টের যে কপি, তার যে নির্যাস রয়েছে, এবং তার পাশাপাশি আমার মোবাইলে যে হেডলাইন্সগুলো রয়েছে, সারা দেশ এই মুহূর্তে জেনে গেছে। রিপাবলিক বাংলা সর্বপ্রথম ব্রেক করে সেই খবরটা আরেকবার বলছি। ঐতিহাসিক রায়, জ্ঞানবাপীর যে বর্তমান সৌধটি রয়েছে, জ্ঞানবাপীর যে মসজিদ এই মুহূর্তে রয়েছে, সেই মসজিদে এবার তার যে পাতাল ঘর, সেখানে এবার পুজো করতে পারবেন হিন্দুরাও, অর্থাৎ হিন্দুরা এবার জ্ঞানবাপীর যে সৌধ, বর্তমান যে সৌধ রয়েছে, যে বিতর্কিত সৌধ, সেই সৌধের তালা খোলা হবে, ব্যারিকেড সরানো হবে। সেই সৌধ স্পষ্ট ভাষায় বলতে গেলে মন্দির এক সময়ের, সেই সৌধতে ফিরে আসবেন গৌরী এবং তার পাশাপাশি বিশ্বনাথ। হরগৌরীর যে মন্দির ছিল ওখানে, ব্যাস পরিবারের দখলে যে তেহসিল খানা ছিল, সেখানে পাতাল ঘরে অবশেষে মূর্তি পুজোর অনুমতি দিল আদালত। এবং ভাবুন, এত বছরের লড়াইয়ের পরে আদালত থেকে ভারতবর্ষ এমন এক দেশ, যে দেশ শ্রীরামচন্দ্রের, ভারতবর্ষ এমন এক দেশ যে দেশ শ্রীকৃষ্ণের, বাবা বিশ্বনাথের, সেই বিশ্বনাথ বাবার মর্যাদা ফিরিয়ে আনার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। এবং আদালত বলল যে হ্যাঁ, এই মুহূর্তে যে বড় খবর, জ্ঞানবাপীতে যে সৌধটি রয়েছে, যে স্থাপত্যটি রয়েছে, বা বলতে গেলে যে বর্তমানে যে মসজিদটি রয়েছে, তার যে পাতাল ঘর, অর্থাৎ নিচে, যেখানে অনেক দিন ধরে, অনেক যুগ ধরে, অনেক দশক ধরে ঔরঙ্গজেব মসজিদ বানানো বা স্থাপত্য, নিজের ধর্মীয় স্থাপত্য বানানোর আগে বিশ্বাস করা হতো এবং বলা হতো সেখানে বিশ্বনাথ বাবার আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবারও তলব করা হলো প্রসন্ন রায়কে। প্রসন্ন রায়কে তলব করেছে ইডি 6 ফেব্রুয়ারি। প্রসন্ন রায়কে তলব ইডির। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব,
একবার দেখো যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে প্রচন্ড রায় ইডিও কিন্তু তলব করলো যার মাধ্যমে কিন্তু অর্ণব, তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও তলব করা হলো প্রসন্ন রায়কে। প্রসন্ন রায় যে মিডলম্যান, তাকে আবারও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 6 ফেব্রুয়ারি প্রসন্ন রায়কে তলব করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। গত 18ই জানুয়ারি প্রসন্নর ফ্ল্যাট এবং হোটেলে তল্লাশি চালান ইডির তদন্তকারী আধিকারিকেরা এবং জিজ্ঞাসাবাদ করা হয় তাকে, একটানা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এবং এরপর আবারও 6 ফেব্রুয়ারি তলব করা হয়েছে প্রসন্ন রায়কে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রসন্ন রায়কে। মিডলম্যান নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই প্রসন্ন রায়, যার সম্পত্তির বহর প্রচুর, এবং সেই জায়গা থেকেই তলব ইডির তদন্তকারী আধিকারিকদের। এর আগে 18ই জানুয়ারি প্রসন্নর ফ্ল্যাট হোটেলে তল্লাশি এবং একটানা জিজ্ঞাসাবাদ করা হয় প্রসন্ন রায়কে। আবারও প্রসন্ন রায়কে তলব করলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। 6 ফেব্রুয়ারি তলব করা হয়েছে প্রসন্ন রায়কে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, একবার দেখো প্রসন্ন রায়কে আগে কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছিল, তারপর তিনি জামিন পান এবং তার বাড়িতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা আগে জানুয়ারিতে কিন্তু তারা যায় এবং গিয়ে কিন্তু তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে প্রায় 450 থেকে 500টি প্রপার্টির যে ডিড পেপার, সেই ডিড পেপার পাওয়া গেছে এবং এর পিছনে টাকা কোথা থেকে এসেছিল, অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা সেটা কারা দিত, সেটা যেমন ইডি তদন্তকারী আধিকারিকরা জানতে চান, তেমনই পার্থ চট্টোপাধ্যায়, বেশ ধন্যবাদ অর্ণব। যে সমস্ত ব্যক্তি রয়েছে, তার গর্ভগৃহ রয়েছে, সেখানে অবশেষে পার্বতী দেবী তিনি ফিরে আসবেন। কেন বলছি এটা? আবার ফিরে যেতে হবে অযোধ্যাতে। অযোধ্যাতে একজন পর্যটক হিসেবে যখন আপনি যাবেন, এখন অবশ্য রাম মন্দির হয়ে গেছে, কিন্তু তার আগে যে কেউ, রাম মন্দির তৈরি হওয়ার আগে যে কেউ যখন অযোধ্যায় একেবারে হনুমানগড়ি এবং রাম মন্দিরের মাঝামাঝি কেউ যদি দাঁড়াতেন, দেখতে পেতেন দশরথের বাড়ি রয়েছে, দশরথের প্রাসাদ রয়েছে, সীতা মায়ের রান্নাঘর রয়েছে, হনুমানের বাড়ি রয়েছে, হনুমানের মন্দির রয়েছে, ভরতের মন্দির রয়েছে, লক্ষণের মন্দির রয়েছে, কৌশল্যার বাড়ি পর্যন্ত রয়েছে, কিন্তু রামের কিছু নেই। অদ্ভুতভাবে রামের জন্য নির্ধারিত যে জায়গা থাকার কথা, এখন একেবারে মধ্যমণি হয়ে সেখানে অন্য কোনো স্থাপত্য ছিল 92 সাল অবধি। আপনি যদি কাশীতে যান বা মথুরাতে যান, সেখানেও আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা মন্দিরটা যদি হর পার্বতী তাদের মন্দির থাকে, বিশ্বনাথ বাবার মন্দির থাকে, পার্বতী মায়ের মন্দির থাকে, পার্বতী মায়ের মূর্তি কোথায়, আদি শিবলিঙ্গটি কোথায়? তার উত্তর বোধহয় এবার একটু একটু করে আসবে। এই মুহূর্তে কোথা থেকে শুরু হলো এই ঐতিহাসিক রায়, যেখানে বলা হচ্ছে জ্ঞানব্যাপী যে স্থাপত্য, এবার সেখানে মূর্তি পুজো করতে পারবেন হিন্দুরা, কোথা থেকে শুরু হলো? আসুন দেখে নিই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, পুরাতাত্ত্বিকরা ভারতবর্ষের যে দায়িত্বটা পালন করেছিলেন অযোধ্যায়, বাবরির যে বিতর্কিত সৌধ ছিল তার নিচে খুঁড়ে যেভাবে দেখা গেছিল, হ্যাঁ এখানে অন্য কোনো স্থাপত্য ছিল, হিন্দু স্থাপত্য ছিল, ঠিক সেভাবে এই যে ধাঁচাটা, এই ধাঁচার নিচে কি কি পাওয়া গেছিল, এই প্রশ্নটা আপনাদের না করে আমি দেখিয়ে দিই যে কি কি পাওয়া গেছিল। এক, এই যে সৌধ, এই বিতর্কিত সৌধ, সেই সৌধতে শিবলিঙ্গ পাওয়া গেছিল, যে শিবলিঙ্গের বয়স, মানে এটা 2014 সালে লুকিয়ে লুকিয়ে কেউ শিবলিঙ্গ রেখে আসেনি। এই শিবলিঙ্গের বয়স যুগ যুগান্তর ধরে যে শিবলিঙ্গকে আমরা পুজো আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটেও থাকবে চমক, অধীর অপেক্ষায় গোটা দেশ। সংসদে বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। বৈঠকে পাশ অন্তর্বর্তীকালীন বাজেট। অর্থমন্ত্রীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির।
এখান থেকে বের করা হবে হেমন্ত সোরেনকে, এবং যতক্ষণ পর্যন্ত হেমন্ত সোরেনকে না বের করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না যে হেমন্ত সোরেনকে কোথায় পেশ করা হবে। গ্রেফতার হেমন্ত সোরেন, জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। গ্রেফতারের আগেই রাজভবনে গিয়ে ইস্তফা হেমন্তের। আজ আদালতে পেশ ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাঁচি থেকে এক্সক্লুসিভ কভারেজ রিপাবলিকে। अभी मैंने जिस जमीन को लेकर उन्होंने मुझ पर आरोप लगाए और मुझे अरेस्ट कर रहे हैं, जहां पर दूर दूर तक मेरा कोई भी नाम कहीं से नहीं, मुझे आज गिरफ्तार करने का एक षड्यंत्र रचकर ये कामयाब हो रहे हैं। গ্রেফতারের আগে ভিডিও বার্তা হেমন্ত সোরেনের। পরিকল্পনা করে ফাঁসানোর অভিযোগ ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। জমি দুর্নীতি মামলার সঙ্গে যোগ নেই বলে দাবি হেমন্তের। এই জিনিসটা আমরা ফুটেজে ওই ছেলেটাই ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে, আনুমানিক আমরা লাগিয়েছিলাম। এটা প্রশাসনের পক্ষ থেকে বের করতে ওনারা সময় লাগিয়েছেন, যার জন্য আমরা হারিয়ে ফেলেছি আজকে বাচ্চা মেয়েটাকে। ইংরেজ বাজারে নিখোঁজ ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার। পরিবারের দাবি কয়েকদিন ধরে নিখোঁজ ছিল নাবালিকা। ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। ধৃতের বাড়ি ভাঙচুর স্থানীয়দের। সাজা আমরা চাই আপনাদের কাছে, এটা আমরাই বলবো। আমরা জীবন দিবস আইনের কাছে আমরা মারা যাবো। 50 বছর এটাই হবে, তাহলে আমরা সবাইকে মেরে দেব, কেউ থাকবো না আমরা। মুর্শিদাবাদে দিয়ারে যুবককে গুলি করে খুন। দুই গোষ্ঠীর বচসার জেরে খুনের অভিযোগ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব পরিবার। খুলে দেওয়া হতে পারে জ্ঞান বাপের ভূগর্ভস্থ কক্ষের তালা। 6 ফেব্রুয়ারি ভোর 3টে থেকে খুলে দেওয়া হতে পারে তালা। প্রথমে 108 জন পুরোহিত ভিতরে প্রবেশ করবেন। শুরু হবে শুদ্ধিকরণ কর্মসূচি। আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটেও কি চমক থাকবে? অধীর অপেক্ষায় রয়েছে গোটা দেশ। নতুন সংসদ ভবন এবং সেই নতুন সংসদ ভবনে প্রথমবার অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের শেষ বাজেট এবং সেই বাজেট অন্তর্বর্তী বাজেট হিসেবেই প্রত্যেকবারে যখন সরকারের শেষ বাজেট পেশ হয় সেটা অন্তর্বর্তী বাজেট হিসেবেই পেশ হয়। এবং সেই অন্তর্বর্তী বাজেটেও কি কোনো ধরনের কোনো নজির স্থাপন করতে পারবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? এটা তার টানা ৬ষ্ঠতম বাজেট। দেখতে পাচ্ছেন হাতে লাল ফাইল, যে ফাইল নিয়ে তিনি বাজেট পেশ করতে সংসদে পৌঁছে গিয়েছেন। ছাপিয়ে যাবেন কি তিনি তার উত্তর তার পূর্বসূরিদের? कि माननीय वित्त मंत्री जी के बजट भाषण की प्रतियां आपको हार्ड कॉपी के रूप में उपलब्ध कराई जाएगी। अतः बजट प्रस्तुत हो जाने के पश्चात माननीय सदस्य बजट भाषण की प्रति प्रकाशन काउंटर से प्राप्त कर सकते हैं। आपको ये भी सूचित किया जाता है कि माननीय मंत्री द्वारा बजट प्रस्तुत किए जाने के पश्चात उसे मेंबर पोर्टल पर भी उपलब्ध करा दिया जाएगा। माननीय वित्त मंत्री जी, Honorable Speaker, I present the interim budget for 24-25. The Indian economy has witnessed profound positive transformation in the last 10 years. The people of India are looking ahead to the future with hope and optimism. With the blessings of the people, when our government, under the visionary and dynamic leadership of Honorable Prime Minister Shri Narendra Modi, assumed office in 2014, the country was facing enormous challenges. With Sabka Saath, Sabka Vikas,
as its mantra, the government overcame those challenges in right earnest. Structural reforms were undertaken. Pro-people programs were formulated and implemented promptly. Conditions were created for more opportunities for employment and entrepreneurship. The economy got a new vigor. The fruits of development started reaching the people at scale. The country got a new sense of purpose and hope. Naturally, the people blessed the government with a bigger mandate. In the second term, our government, under the leadership of Honorable Prime Minister, doubled down on its responsibilities to build a prosperous country with comprehensive development of all people and all regions. Our government strengthened its mantra to Sabka Saath, Sabka Vikas and Sabka Vishwas. Our development philosophy covered all elements of inclusivity, namely social inclusivity through coverage of all strata of the society, and geographical inclusivity through development of all regions of the country. With the whole of nation approach of Sabka Prayas, the country overcame the challenges of once-in-a-century pandemic, took long strides towards Atmanirbhar Bharat, committed to Panch Pran and laid solid foundations for the Amrit Kal. সবাইকে সঙ্গে নিয়ে সামাজিকভাবে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য। As a result, our young country has high aspirations, pandemic সেটা pride in কাটিয়ে its উঠেছি আমরা present, and hope and confidence for a bright future. We expect that our government, based on its stupendous work, will be blessed again by the people with a resounding mandate. Inclusive development and growth are সবাইকে humane and সঙ্গী করে inclusive যে approach উন্নয়ন to development is a marked and deliberate departure from the earlier approach of provisioning up to village level. Development programs were thus provisioned. In the last 10 years, however, আমাদের সরকার have targeted each and every আবারও household and মানুষের individual বহুমত through পাবে housing for all, Har Ghar Jal, electricity for all, সবার cooking জন্য gas for all, বিদ্যুৎ, bank accounts and financial services for all, সবার in জন্য record অর্থনৈতিক time. সংস্কার, সবার জন্য ব্যাংকিং ফ্যাসিলিটি পৌঁছে দেওয়া হবে। The worries about food have been eliminated. চাকরি ব্যবসার অনেক সুযোগ করে দেওয়া হবে। Minimum support. সবার জন্য বাড়ি, জল, বিদ্যুৎ, গ্যাস, ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা করা হবে। Increased appropriately. These and the provision of basic necessities have enhanced real income in the 80 rural কোটি areas. মানুষকে বিনামূল্যে Their রেশন দেওয়া economic হয়েছে। needs could be addressed, thus spurring growth and generating jobs. Social justice. Our government is চাকরির working সুযোগ with an approach to আরো development বেশি করে that is all বেড়েছে। round, all pervasive and all শেষ inclusive. 10 বছরে Sarvangeen, sarvasparshi, অনেক বেশি or উন্নয়ন হয়েছে। sarvasamaveshi. ভবিষ্যতের It দিকে covers all castes আরো অনেক and আশা people at নিয়ে all এগিয়ে যাওয়া levels. হচ্ছে। We are working to make India a Vikasit Bharat by 2047. 2047-এর মধ্যে বিকশিত ভারত তৈরি করার লক্ষ্যে আমরা চেষ্টা করে চলেছি। We need to improve people's capability and empower them. আমাদের দরকার মানুষের ক্ষমতা বাড়ানো এবং তাদেরকে তৈরি করা। A political slogan. For our government, social justice is an effective and necessary governance model. সোশ্যাল জাস্টিস আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। সামাজিক ন্যায় আমাদের লক্ষ্য, সর্বাঙ্গীন সবার জন্য যে উন্নয়ন দরকার, দুর্নীতি কমানো লক্ষ্য, যে কোনো ধরনের স্বজন পোষণকে বন্ধ করা সরকারের লক্ষ্য। আমরা চেষ্টা করেছি সবাই যেন সব সুযোগ পান, সবার কাছে পৌঁছে দেওয়া যায়।
get access to opportunities. সবাই We are যেন addressing সব systemic সুযোগ হাতের inequalities কাছে পান। that had plagued our society. We focus on outcomes and not on outlays so that the social economic transformation is achieved. As our Prime Minister firmly believes, সামাজিক we অর্থনৈতিক need to সংস্কার focus যাতে on four major সঠিকভাবে tasks. পরিলক্ষিত হয় তার জন্য They আমরা are চেষ্টা করে চলেছি। Garib, Mahilaye, Yuva and Annadata. Their needs, their aspirations and their welfare are our highest priority. The country progresses when they progress. All four require and সবার receive উন্নয়ন হয় government তখনই support দেশ in এগিয়ে their যায় quest to উন্নয়নের better পথে। their lives. Their empowerment and well-being will drive the country forward. প্রধানমন্ত্রী বিশ্বাস করেন গরিব, নারী, যুব, অন্নদাতারা এগোলে দেশ এগোবে। গরিবের The earlier approach of tackling poverty গরিব through এগোলেই entitlements এম্পাওয়ার্ড had হলেই resulted in দেশ very এগোবে। modest outcomes. When the poor became empowered partners in the development সব process, জাতির মানুষ, সব government's স্তরের power to মানুষের assist them বিকাশটাই also লক্ষ্য। increases manifold. With the পাঁচ pursuit of প্রাণের ফলে Sabka Saath, অমৃতকালের ভিত in তৈরি these হয়। 10 years, the government has assisted 25 crore people to get freedom from multi-dimensional poverty. বিভিন্ন রকমভাবে যারা গরিবের সঙ্গে লড়াই করছেন এরকম 25 কোটি মানুষকে সরাসরি সুবিধা এই সরকারই পৌঁছে দিয়েছে, তাদেরকে মুক্তি দিয়েছে সেই গরিবি This থেকে is truly elevating them from poverty. এবং তাদের কাছে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে যা তাদেরকে এই দুরবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। From the government using PM Jan Dhan accounts, প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট savings of 2.7 lakh crores of এর rupees মাধ্যমে for the government. বহু This মানুষ savings উপকৃত has হয়েছেন, been realized 7 through লক্ষেরও বেশি avoidance মানুষ of leakages সরাসরি prevalent earlier. উপকৃত হয়েছেন। The savings have helped in providing more funds for Garib প্রধানমন্ত্রী Kalyan. জনধন অ্যাকাউন্টে 34 PM লক্ষ কোটি Swanidhi টাকা has সরাসরি provided credit assistance to 78 ট্রান্সফার lakh করা street হয়েছে। vendors. From that total, এর ফলে সঞ্চয়ের from that total of প্রবৃদ্ধি 78 lakh street প্রবণতা vendors, বাড়ানো গিয়েছে। 2.3 lakh have received credit for the third time. 2.3 লাখ মানুষ তৃতীয়বারের জন্য ঋণ পেয়েছেন। PM Jan Dhan Yojana reaches out to the particularly vulnerable tribal groups who have remained outside the realm of development so far. আদিবাসী মানুষরা যারা এতদিন পর্যন্ত উন্নয়নের বাইরে ছিলেন তাদের কাছে পৌঁছে গিয়েছে পিএম জনধন অ্যাকাউন্টের সুবিধা। তারা ব্যবসায় অনেক বেশি সুযোগ পেয়েছেন এই ধরনের প্রকল্পের মাধ্যমে। Reflect firm resolve of our government to leave no one behind. আমাদের সরকার চেষ্টা করেছে যাতে কেউ পিছিয়ে না থাকে, কোনো বর্গের মানুষ পিছিয়ে না থাকে। Farmers are our annadata. Every year কৃষকেরা আমাদের অন্নদাতা। Samman Yojana, প্রত্যেক বছর কিষাণ সম্মান যোজনার মাধ্যমে সরাসরি আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয় 11.8 কোটি কৃষকের কাছে। marginal and small farmers. প্রান্তিক কৃষকদের Crop কাছেও insurance একই is given রকমভাবে to 4 সুযোগ পৌঁছে crore যায়। farmers under PM Fasal Bima Yojana. প্রান্তিক 4 কোটিরও বেশি মানুষ Besides তারা ফসল several বীমা other যোজনার programs সুবিধা পান। are assisting Annadata in producing food for the country and for the world. দেশের জন্য এবং গোটা বিশ্বের জন্য অন্নদাতারা ফসল ফলান, তাদের সব রকম সাহায্য করা হয়। 1,361 mandis and is providing services to 1.8 crore farmers with trading volume of 3 lakh crores of rupees. 1.8 কোটি কৃষকের কাছে যাতে 3 লাখ কোটিরও বেশি ব্যবসা হয় তার ব্যবস্থা করা সম্ভব হয়েছে, যাতে তাদের উন্নয়ন হয় এবং তাদের ফসল ফলানোর ক্ষমতা বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করা হয়েছে। Promotion of technologies and innovations through startups. বিভিন্ন স্টার্টআপের মাধ্যমে তাদের কাছে টেকনোলজির উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে, ব্যবসার সুবিধা করে দেওয়া হয়েছে, বীমার সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। The National Education Policy যুবর ক্ষমতা 2020 বাড়ানোর জন্য is ushering the transformational reforms.
যুব PM সমাজের Schools for Rising India উন্নয়নের জন্য are delivering quality teaching and nurturing holistic and well-rounded individuals. The Skill India mission স্কিল has ইন্ডিয়া trained মিশনের মাধ্যমে 1.4 crore বিভিন্ন youth, রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। upskilled and reskilled 54 lakh youth, and established 3,000 new ITIs. 3000 নতুন number of আইটিআই institutions তৈরি of করা higher হয়েছে। learning, namely 7 শিক্ষা IITs, প্রতিষ্ঠানকে 16 triple ITs, 7 উন্নত করা IIMs, হয়েছে। 15 AIMS, and 390 universities have been set up. এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান PM নতুন Mudra করে Yojana তৈরি করা হয়েছে। has sanctioned 43 crore loans aggregating প্রধানমন্ত্রী to মুদ্রা যোজনা 22.5 lakh crores of rupees for entrepreneurial aspirations of our youth. এন্টারপ্রেনিয়রদের Besides জন্য that, Fund of Funds, Startup India, স্টার্টআপ and startup কোম্পানিগুলির credit জন্য guarantee schemes প্রচুর are assisting সুবিধা, our youth. প্রচুর They are স্কিমের also ব্যবস্থা becoming করে দিয়েছে। Rozgar Data. তারা রোজগার দাতা The হয়ে country উঠেছেন। is proud of our youth scaling new heights in sports. The highest ever medal tally in Asian Games and স্পোর্টসের Asian ক্ষেত্রেও Para বিশেষ Games ব্যবস্থা in নেওয়া হয়েছে। 2023 reflects a high confidence level. প্যারা অলিম্পিক্স থেকে শুরু করে খেল জগতে তাদের Chess আত্মবিশ্বাস prodigy বেড়েছে। and our number one ranked player Pragnananda put up a stiff fight against the reigning world champion Magnus Carlsen in 2023. Today, India has over 80 chess grandmasters ভারতে compared এখন to 80 little বেশি over 20 in চেস 2010. গ্র্যান্ড মাস্টার রয়েছে। Momentum for Nari Shakti. এবারে The নারী শক্তির empowerment of বিষয়, women through entrepreneurship, ease of living, এন্টারপ্রেনিয়রশিপের মাধ্যমে and নারী dignity for শক্তির them উন্নয়ন has gained momentum in these 10 years. অনেক বেশি বেড়েছে, গত 30 10 বছরে crore অনেক Mudra এগিয়েছে। Yojana loans have been given to women entrepreneurs. 30 কোটি মুদ্রা যোজনার ঋণ দেওয়া হয়েছে মহিলা Female ব্যবসায়ীদের জন্য, enrollment নব্য in ব্যবসায়ীদের higher জন্য। education has gone up by 28% in 10 years. গত In 10 STEM বছরে courses, অনেক girls and বেশি women constitute শিক্ষার প্রসার বেড়েছে 43% নারীর of মধ্যে। enrollment, one of the highest in the world. গোটা বিশ্বে নারী শক্তির উন্নয়নে All these উল্লেখযোগ্য। measures are getting reflected in the increasing participation of women in workforce. কাজের ক্ষেত্রে কর্মজগতে Making triple talaq illegal, নারীদের যোগদান reservation বেড়েছে। of 1/3 seats for women in the Lok Sabha and 3 state তালাক assemblies, মুছে ফেলা and giving এবং over লোকসভা বা 70% সংসদে houses মহিলাদের under PM Awas Yojana in পার্টিসিপেশন, rural areas অংশগ্রহণ বাড়ানো, বিশেষ করে গ্রামীণ এলাকায় মহিলাদের and giving over ক্ষমতার উন্নয়ন। 70% houses under PM Awas Yojana in rural areas to women উল্লেখযোগ্য। as sole or joint owners have enhanced their dignity. এবং Exemplary গ্রামীণ track আবাস record of যোজনায় বহু governance, মহিলার মাথার development ছাদ and পেয়েছেন, performance. তাদের সম্মান Besides delivering on অনেক high বেশি growth in terms of gross domestic ঊর্ধ্বে product, উঠেছে। the government is equally focused on a more comprehensive GDP, that is, governance, development, and performance. গভর্নেন্স, ডেভেলপমেন্ট, পারফরম্যান্স এর উপর ভিত্তি করে অনেক Our বেশি government has provided সরকার চেষ্টা transparent, করেছে accountable, উন্নয়নের। people-centric, and prompt trust-based administration with citizen first and minimum government, maximum governance approach. প্রশাসন The বেশি, impact সরকার of কম, প্রথম all-round হচ্ছে development নাগরিক, is এটাই এই discernible সরকারের in লক্ষ্য। all sectors. There is সমস্ত macroeconomic সেক্টরে stability, including in এই the চেষ্টাটাই external করা হয়েছে। sector. Investments are robust. The economy is doing well. অর্থনীতি এই People are মুহূর্তে living better খুব and ভালো earning জায়গায় better, রয়েছে। with even greater aspirations for future. Average real income of the people has increased by 50%. Inflation is moderate. মুদ্রাস্ফীতি অনেকটাই People কমিয়ে are ফেলা getting সম্ভব হয়েছে। empowered, equipped and enabled to pursue their aspirations. মানুষ There is তার effective and timely delivery of programs and of large projects.
অ্যাসপিরেশনের জন্য অনেক বেশি সরকারি সুযোগ সুবিধা The পেয়েছে। multi-pronged economic management over the past 10 years has complemented people-centric, inclusive অনেক বেশি development. আয় করছে আগের থেকে, Following are some of the 50% major আয় elements. বেড়েছে। 1. All forms of infrastructure, physical, digital or social, are being built in record time. পরিকাঠামোর উন্নয়ন হয়েছে রেকর্ড করার মতো, সোশ্যাল, ফিজিক্যাল এবং ডিজিটাল। Number 2. All parts of the country are becoming active participants in economic growth. ইকোনমিক Number গ্রোথে 3. অর্থাৎ অর্থনৈতিক Digital উন্নয়নে public infrastructure, মানুষের a new অংশগ্রহণ factor বেড়েছে। of production as in the 21st century, is instrumental in formalization of the economy. Number 4. Goods and services tax has enabled one nation, one market, one tax. Tax reforms have led to deepening and widening of tax base. Number 5. Strengthening of the financial sector প্রকল্পের ফলে has helped অনেক in বেশি making সুবিধা savings, হয়েছে credit উন্নয়নে। and investments more efficient. Number 6. ঋণ এবং বিনিয়োগ দুটোই অনেক সহজ হয়ে Unified গিয়েছে। Regulatory Authority IFSCA are creating a robust gateway একক for নিয়ন্ত্রক global সংস্থা capital, তৈরি are করার creating ফলে a robust gateway for global capital and financial services for the economy. Number 7. অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্ব Proactive বাজারে inflation অনেক বেশি management has helped keep inflation সহজ within the হয়েছে policy band. বিনিয়োগ এবং Now the global context, অংশগ্রহণ Honorable সাধারণ Speaker, মানুষের। sir. Geopolitically, global affairs are becoming more complex and challenging with wars and conflicts. Globalization is being redefined with reshoring and friendshoring, disruption and fragmentation of supply chains and competition for critical minerals and technologies. A new world order is emerging after the COVID pandemic. কোভিড প্যান্ডেমিকের পরে India কিন্তু assumed the নতুনভাবে G20 বিশ্বের presidency during very অর্থনৈতিক difficult সংস্কার times হচ্ছে। for the world. The global economy was going through high inflation, high বিশ্ব interest rates, অর্থনীতি low মুদ্রাস্ফীতির growth, মধ্য দিয়ে চলছে, very high public উচ্চ debt, মুদ্রাস্ফীতির মধ্য low দিয়ে trade growth and climate ভীষণভাবে changes. ব্যবসার মন্দা The হয়েছে গোটা pandemic বিশ্বে has led to a crisis of food, এবং অনেক fertilizer, রকম fuel ক্রাইসিসের and মুখোমুখি হতে finances হয়েছে for the world, while India গোটা বিশ্বকে। successfully কিন্তু এর মধ্যে navigated its ভারতবর্ষ way. সফলভাবে The country showed the way এগিয়ে forward চলেছে উন্নয়নকে and built সঙ্গী consensus করে। on solutions for those global problems. The recently announced India, Middle East, Europe economic corridor is a strategic and economic game changer for India and others. In the words নতুন of বিশ্বে Honorable ভারত Prime অত্যন্ত Minister, গুরুত্বপূর্ণ the ভূমিকা corridor, নিয়েছে। গোটা and I বিশ্বের quote, অর্থনীতির অবস্থা will যখন become খারাপ, the basis ভারত of world অর্থনীতি trade for hundreds of years to come. ঊর্ধ্বগামী। And history will remember that this corridor was initiated on Indian soil. Unquote. Vision for Vikasit Bharat. বিকশিত ভারতের জন্য কি লক্ষ্য রয়েছে এবার তা বলবেন is that of নির্মলা সীতারামন। prosperous Bharat in harmony with nature, with modern infrastructure and providing opportunities for all citizens and all regions to reach their potential. With মানুষের যে confidence ক্ষমতা আছে arising সেই from ক্ষমতাকে strong সম্পূর্ণ কাজে and লাগাবার জন্য exemplary track পরিকাঠামোর record উন্নয়ন of হয়েছে, performance আর্থিক সুযোগ and সুবিধা পৌঁছে progress. দেওয়া হয়েছে সব স্তরের Earning মানুষের Sabka কাছে। Vishwas, the next 5 years will be years of unprecedented development and সামনের golden 5 moments বছর to realize the dream of অভূতপূর্ব developed উন্নয়ন India দেখবে গোটা by দেশ, এমনটাই বিশ্বাস 2047. সরকারের। The trinity of demography, democracy and diversity backed by Sabka Prayas has the potential to fulfill aspirations of every Indian. As Honorable Prime Minister in his Independence Day address to the nation mentioned, I quote, "There is no dearth of opportunities, as many opportunities as we want. The country is capable of creating more opportunities. এই দেশ Sky is the আরো limit." অনেক বেশি Unquote. সুযোগ তৈরির ক্ষমতা রাখে Strategy for Amrit Kaal. সবার জন্য। Our government will adopt economic policies that foster
and sustain growth, facilitate inclusive and sustainable development, আমাদের improve সরকার এমনই productivity, নীতি নিচ্ছে create opportunities যাতে for all, সবার জন্য help বিকাশ them সম্ভব enhance হয়, their capabilities, সবার কাছে and সুযোগ পৌঁছে contribute দেওয়া to যায়, সবার generation যা of ক্ষমতা resources তা কাজে to লাগানো cover যায়। investments and fulfill aspirations. বিনিয়োগকে Guided by the সম্পূর্ণ কাজে principle, লাগানো যায়। reform, perform, and transform. The government Reform, will take perform, up next transform. generation reforms এর and build উপরেই ভিত্তি করে consensus ভারতের with অর্থনীতি the এগিয়ে states যাবে। and stakeholders for effective implementation. It is an important policy priority for our government to ensure timely and adequate finances, relevant technologies, and appropriate training for the micro, small, and medium enterprises, সঠিক MSMEs, বিনিয়োগ, to সঠিক grow and also প্রশিক্ষণ compete এবং globally. সঠিক সুবিধা পৌঁছে দিয়ে Orienting the regulatory environment to facilitate their growth will be an সঠিকভাবে important নিয়ন্ত্রক element সংস্থার of this মাধ্যমে policy নিয়ন্ত্রণে mix. করে তবেই সবার কাছে উন্নয়ন Aligning with the পৌঁছে দেওয়া হবে। Panchamrit goals, our government will facilitate sustaining high and more resource-efficient economic growth. This will work towards energy security in terms of availability, accessibility, and affordability. For meeting the investment needs, our government will prepare শক্তি the ক্ষেত্রে financial sector যা in terms অ্যাভেলেবিলিটি of আছে size, অর্থাৎ যা পাওয়া যাচ্ছে capacity, সেটাকে সঠিকভাবে যাতে skills, কাজে লাগানো and যায় সেই চেষ্টাও করা regulatory হচ্ছে framework. এবং নিয়ন্ত্রণের Aspirational মাধ্যমে Districts program. Our government stands ready to assist the states in faster development of aspirational districts and blocks, including generation of ample economic opportunities. Development of the East. Our government will pay utmost attention to make the eastern region and its people a powerful driver of India's growth. ভারতের পূর্বের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে যাতে উন্নয়নের পথে হাঁটে PM ভারতের Awas পূর্বাঞ্চল। Yojana Gramin. Despite the challenges due to COVID, implementation of PM Awas Yojana Gramin continued, and we are close to achieving the target of 3 crore houses. কোভিড সত্ত্বেও কিন্তু 3 কোটি বাড়ি 2 তৈরি crore করে দেওয়া more হয়েছে houses গ্রামীণ will be আবাস taken up যোজনায় in the next অন্তর্গত 5 years প্রকল্পে। to meet the requirement arising from increase in the number of families. বহু পরিবারের জন্য Rooftop solarization and muft এই bijli. সুবিধা তৈরি হয়েছে এবং Through rooftop solarization, 1 crore households will be enabled to obtain up to System ke kaje 300 লাগিয়ে units free electricity ব্যবস্থা করে দেওয়া every হয়েছে। month. This scheme পরের 5 follows বছরে আরো 2 the কোটি বাড়ি resolve তৈরি of হবে এবং Honorable Prime Minister প্রত্যেকে on the solar system এর historic day মাধ্যমে of consecration of বিদ্যুতের খরচ Sri কমাতে Ram পারবেন। Mandir in Ayodhya. রাম মন্দিরে অযোধ্যা রাম মন্দির সেই রাম Following মন্দির benefits are তৈরি expected. হয়েছে Savings up to 15 প্রধানমন্ত্রীর to 18,000 rupees annually for households from free solar electricity and selling the surplus to the distribution companies. Charging of electric vehicles. Entrepreneurship opportunities for a large number of vendors for ইলেকট্রিক supply ভেহিকলসের and জন্য installation. Employment opportunities for the অনেক youth বেশি with সুযোগের technical ব্যবস্থা করে skills দেওয়া in হয়েছে, ঋণের manufacturing, ব্যবস্থা করে দেওয়া installation, হয়েছে। and maintenance. ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করা হয়েছে Housing for middle class. Our government will launch a Maintenance-এর জন্য scheme বিশেষ ব্যবস্থা to করা help হয়েছে। deserving sections of the middle class, and I quote from Honorable Prime জন্য Minister's words, বিশেষ ব্যবস্থা living in রয়েছে। rented houses or slums or chawls and unauthorized colonies, যারা ভাড়া বাড়িতে থাকেন unquote, বা চলে to থাকেন buy and build, to বস্তিতে buy থাকেন, or build their তাদের own জন্য houses. নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া হবে যাতে তারা সেই রকম সক্ষম হন সেই ব্যবস্থা Medical সরকারের পক্ষ থেকে colleges. করা হবে যেরকমটা Several প্রধানমন্ত্রী কথা youth are দিয়েছিলেন। ambitious to get qualified as doctors. They aim to serve our people through improved healthcare services. Our government plans to set up more medical colleges by utilizing the existing hospital infrastructure under various departments. A committee for this purpose will be set up to examine the issues and make relevant recommendations. বিশেষ কমিটি তৈরি করা হবে যাতে Cervical cancer vaccination. চিকিৎসকদের
our government ক্ষেত্রে will বিশেষ encourage ব্যবস্থা নেওয়া vaccination যায় for girls in the age group of 9 to 14 years for prevention of cervical cancer. সার্ভাইকাল ক্যান্সারের জন্য বিশেষ ব্যবস্থা Maternal and child health care. Various schemes for maternal and child care will be brought গর্ভবতী under মহিলা one এবং comprehensive program শিশুদের জন্য for synergy সদ্যজাতদের জন্য in implementation. বিশেষ Upgradation of অনেকগুলো ব্যবস্থা নেওয়া Anganwadi হয়েছে centers under Saksham Anganwadi and Portion 2.0 will be অঙ্গনওয়াড়ি সক্ষম expedited অঙ্গনওয়াড়ি for প্রকল্প এবং improved পোষণ 2.0 nutrition এর delivery, মাধ্যমে তাদের early যাতে childhood care পুষ্টি and development. ব্যবস্থা করা যায় The উন্নয়নের newly ব্যবস্থা করা যায় সে designed You-Win পদক্ষেপ platform করা হয়েছে for managing immunization and intensified efforts of Mission Indradhanush will be rolled out expeditiously throughout the country. মিশন ইন্দ্রধনুষ গোটা দেশ Ayushman জুড়ে Bharat. আরো বেশি Healthcare করে cover ছড়িয়ে under দেওয়া হবে Ayushman Bharat scheme will আয়ুষ্মান be ভারত extended স্কিম to all ASHA workers, to সমস্ত all আশা কর্মীদের Anganwadi workers এবং অঙ্গনওয়াড়ি and কর্মীদের helpers. মধ্যে ব্যবস্থা করে দেওয়া হবে যাতে তারা সেই Agriculture সুযোগ and food সুবিধা পান processing. The efforts of এবং value addition in খাদ্য agriculture উন্নয়ন। sector and boosting farmers' incomes will be stepped up. কৃষকদের Mantri যাতে Kisan আয় আরো Sampada বাড়ে সে Yojana ব্যবস্থা করা হবে has benefited 38 lakh farmers and প্রধানমন্ত্রী generated যোজনা 10 lakh employment. Pradhan Mantri বহু কৃষকের আয় বাড়িয়েছে formalization of তাদের micro সক্ষম food করেছে processing enterprises Yojana has Micro food assisted processing enterprises 2.4 যোজনা lakh SHGs and 60,000 individuals 2.4 লাখ with credit linkages. Other কৃষকের schemes জন্য are অনেক complementing the বেশি efforts for reducing উল্লেখযোগ্য post-harvest losses and improving productivity and incomes. For তাদের ensuring প্রোডাক্টিভিটি এবং faster growth of আয় the sector, বাড়ানো হয়েছে our government will further promote private and public investment in post-harvest activities, including aggregation, modern storage, efficient supply chains, Public-private primary and partnership-এর secondary মাধ্যমে processing and marketing and branding. কৃষি তার সংরক্ষণ ফসল Nano সংরক্ষণ এবং DAP. বাজারজাত করার বিষয়টিতেও After the জোর দেওয়া successful হয়েছে adoption of nano urea, application of nano DAP on various crops will be expanded in all agroclimatic zones. সমস্ত Atmanirbhar Oil Seeds Abhiyan. Building on the initiative announced in 2022, a strategy will be formulated to achieve পরিকল্পনার কথা Atmanirbharta ঘোষণা করা for হয়েছিল oil seeds such as mustard, groundnut, sesame, তৈল soybean বীজ and উৎপাদনের ক্ষেত্রে একটা sunflower. আত্মনির্ভরতা আসে This will cover research for high-yielding varieties, জন্য widespread গবেষণা করা adoption হয়েছে of modern farming techniques, এবং আধুনিক market চিকিৎসা linkages, ব্যবস্থা procurement, value addition, and crop insurance. আধুনিক বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে আধুনিক Dairy টেকনোলজির development. মাধ্যমে A comprehensive তার program ব্যবস্থা for করা হয়েছে supporting dairy farmers will be formulated. Efforts are already on to control foot and mouth disease. 10 India is the লক্ষ world's largest milk লোক উপকৃত producer হয়েছেন এর মাধ্যমে with India is the world's largest milk producer but with low productivity of milch animals. The program will be built on গোটা the বিশ্বে success of existing সর্ববৃহৎ schemes দুধ উৎপাদনকারী such দেশ as ভারত Rashtriya তবে Gokul Mission, কম National পশুদের ক্ষতি Livestock করে Mission and infrastructure development funds for dairy processing and animal husbandry. ডেয়ারি প্রসেসিং এবং মৎস্য পশুপালনের সম্পদা। ক্ষেত্রে বিশেষ It was a ব্যবস্থা নেওয়া government হয়েছে which set যাতে up a সেক্ষেত্রে separate উন্নয়নের পথে department for fisheries. হাঁটে ভারত Realizing the importance of assisting fishermen. রাষ্ট্রীয় গোকুল মিশন এবং This has resulted in doubling of both অন্য inland and aquaculture প্রকল্পের production. মাধ্যমে বাড়ানো হয়েছে Seafood exports since 2013-14 has also doubled. 2013-14 সাল Implementation of থেকে Pradhan Mantri's Matsya সামুদ্রিক Sampada Yojana যে will be খাবার stepped up to seafood, 1. Enhance সেটার aquaculture productivity রপ্তানি অনেক বেশি from বেড়েছে existing 3 to 5 tons per hectare. 2. Double exports to 1 lakh crore rupees, and 3. Generate 55 lakh employment opportunities in the near 55 লাখ future. 55 লাখ
কর্মসংস্থানের integrated aqua জায়গা parks তৈরি হবে will খুব also be দ্রুত। set up. Lakpati Didi, লাখপতি দিদি আরও একটি প্রকল্প, 83 lakh SHGs, 83 লাখ 83 lakh SHGs with 9 crore women are transforming rural socio-economic landscape with empowerment and self-reliance. গ্রামীণ Honorable মহিলাদের Speaker said, অনেক বেশি আত্মনির্ভর করেছে লাখপতি দিদি প্রকল্প। Nearly 1 crore women to become Lakpati Didi already. ইতিমধ্যেই লাখপতি They দিদিরা are an নিজেদের inspiration to উন্নয়ন others. করেছেন, তারা অন্যদের Their জন্য achievements ইন্সপিরেশন will হয়ে be যাচ্ছেন, recognized through honoring অনুপ্রেরণা them. হয়ে দাঁড়াচ্ছেন এবং তারা Buoyed by the success, it has নিজেদের been সম্মান decided to enhance সাম্মানিক the জায়গা target তৈরি করতে for পারছেন। Lakpati Didi 1 from কোটি 2 লাখপতি দিদি তৈরি crores হয়েছে to গোটা 3 দেশে। crores. Technological changes, new age technologies and data are তথ্যপ্রযুক্তির changing the ক্ষেত্রেও lives কিন্তু of people and businesses. এতটাই They are উন্নয়ন also হয়েছে enabling যা new economic সাধারণ opportunities মানুষের and জীবন facilitating বদলে দিচ্ছে। provision of high quality services at affordable prices for all, including those at the bottom of the pyramid. Opportunities for India at the global level are expanding. India is showing solutions through innovation and entrepreneurship of its people. Research and innovation for catalyzing growth, employment, and development. Prime Minister Shastri, Prime Minister Lal Bahadur Shastri, প্রধানমন্ত্রী gave the লাল slogan বাহাদুর of শাস্ত্রী Jai Jawan, Jai Kisan. জয় জওয়ান জয় Prime কিষানের Minister যে স্লোগান Vajpayee, দিয়েছিলেন, Atal Bihari Vajpayee ji, made that Jai Jawan, Jai Kisan, Jai Vigyan. Prime Minister সেটাকে এই Modi মুহূর্তে has জয় জওয়ান furthered জয় that কিষান to জয় বিজ্ঞান Jai Jawan, Jai সেই Kisan, পথে Jai হাঁটছে গোটা Vigyan দেশ and Jai Anusandhan. এবং একই সঙ্গে জয় As অনুসন্ধানের পথে হাঁটছে innovation গোটা is the দেশ, foundation কারণ of development. আবিষ্কারী উন্নয়নের প্রথম ধাপ বা ভিত্তি। For our tech-savvy youth, আমাদের this যে will be a তথ্য golden প্রযুক্তি era. স্যাভি যুবরা A রয়েছেন, corpus of 1 lakh crore rupees will be established তাদের জন্য with 1 লাখ 50-year কোটি টাকার interest-free loan provided. বিনিয়োগ করা The হবে corpus will provide long-term financing যাতে or দীর্ঘ refinance সময় তারা with long এর tenors সুবিধা পান। and low and or nil. I repeat that sentence. The corpus will provide long-term financing or refinancing with long tenors and low or nil interest rates. খুব কম This সুদে will বা encourage- প্রায় নেই সুদে ঋণ দেওয়া This হবে will যাতে encourage এই the টেক private সার্ভি sector যুবরা to scale নিজেদের up পায়ে research আরো and অনেক বেশি innovation ভালোভাবে দাঁড়াতে পারেন। significantly in sunrise domains. We need to have programs that combine the powers of our youth and technology. A new scheme will be launched for strengthening deep tech technologies for defense purposes তথ্য and প্রযুক্তি expediting প্রতিরক্ষা ক্ষেত্রে আরো শক্তিশালী করার জন্য নতুন প্রকল্প infrastructure নেওয়া হবে। development. Building on the massive tripling of the capital expenditure outlay in the past 4 years, resulting in huge multiplier impact on economic growth and employment creation, the outlay for the next year is being increased by 11.1% to 11,111 crore rupees. This would be 3.4% of our GDP. আমাদের জিডিপি 3.4 Railways. শতাংশ 3 major economic ব্যবহার railway করা corridor হবে এই programs will be তথ্য implemented. প্রযুক্তি ক্ষেত্রের These উন্নয়নের are জন্য। energy, mineral and cement corridor. Number 2, port connectivity corridors. And number 3, high traffic density corridors. The projects have been identified under the PM Gati Shakti for enabling multimodal connectivity. They will improve logistics efficiency and reduce cost. The resultant decongestion of the high traffic corridors will also help in improving operations of passenger trains, resulting in safety and higher travel speed for passengers.
নিরাপদ করিডর তৈরি করা হবে, যে খনিজ এবং সিমেন্টের করিডর তৈরি করা হবে। পাশাপাশি ট্র্যাকের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে যাতে নিরাপদে নিশ্চিন্তে দ্রুত গতিতে মানুষ তার গন্তব্যে পৌঁছতে পারেন। 40,000 normal rail bogies will be converted to Vande Bharat standards. রেল বগিকে বন্দে ভারতের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো তৈরি করা হবে convenience and comfort of যাতে passengers. মানুষের, যারা যাত্রীরা, তাদের সুবিধা হয়, নিরাপদ যাতায়াতে সুবিধা হয়, সুযোগ পান তারাও। Number of airports have doubled to 149. করিডর তৈরি করা হবে 149, 149টি করিডর করা হবে। দ্বিতীয় has been widespread. 517 new routes are carrying 1.3 crore passengers. 517টি করিডর 1.3 কোটি যাত্রী নিয়ে যাতায়াত করে। Indian carriers have proactively placed orders for over 1,000 new aircrafts. 1000 নতুন এয়ারক্রাফট তৈরি করা হবে। Development of new airports will continue expeditiously. নতুন এয়ারপোর্ট তৈরি করা হবে। And Namo Bharat. We have a fast expanding middle class and rapid urbanization is taking place. Metro rail and Namo Bharat can be the catalyst for the required urban transformation. Expansion of these systems will be supported in large cities focusing on transit-oriented development. Green energy. Towards meeting our commitment for net zero by 2070, the following measures will be taken. Viability gap funding will be provided for harnessing offshore wind energy, potential for initial capacity of 1 gigawatt. Coal gasification and liquefaction capacity of 100 metric tons will be set up by 2030. 2030 এর মধ্যে কয়লা, শক্তি ক্ষেত্র এবং গ্যাসের ক্ষেত্রে অনেক বেশি উন্নয়নের সুযোগ বা অবকাশ তৈরি করা হচ্ছে। Compressed biogas in compressed natural gas for transport and piped natural gas for domestic purposes will be mandated. Financial assistance will be provided for procurement of biomass aggregation machinery to support collection. Electric vehicle ecosystem. Our government will expand this and strengthen the e-vehicle ecosystem by supporting manufacturing and charging infrastructure. Greater adoption of e-buses for public transport networks will be encouraged through payment security mechanism. Biomanufacturing and biofoundry. For promoting green growth, a new scheme of biomanufacturing and biofoundry will be launched. This will provide environment-friendly alternatives such as biodegradable polymers, bioplastics, ই-ভেহিকল ইকোসিস্টেমের বৃদ্ধি করা হবে, ই-বাস সংখ্যা বৃদ্ধি করা হবে, বায়োডিগ্রেডেবল This scheme will also help in transforming today's consumptive manufacturing paradigm to the one based on regenerative principles. Blue economy 2.0. For promoting climate resilient activities for blue economy 2.0, a scheme for restoration and adaptation measures and coastal aquaculture and mariculture with integrated and multi-sectoral approach will be launched. Comprehensive development of tourist centers. পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে জোর দেওয়া হবে। G20 meetings in 60 places presented diversity of India to global audience. Our economic strength has made the country an attractive destination for business and conference tourism. সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং পর্যটনের ক্ষেত্র যাতে আকর্ষণীয় হয় ভারতের বিভিন্ন জায়গা, সেই কারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে।
States will be encouraged দেশের 60টি জায়গায় অন্তত জি20 মিটিং করা হয়েছে। গোটা বিশ্বের কাছে ভারতের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে and marketing them at global scale. A framework for rating of the centers based on quality of facilities and services will be established. Long-term interest-free loans will be provided to states for financing such development on matching প্রত্যেক basis. রাজ্যকে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হবে যাতে তারা পর্যটনের উন্নয়নের ব্যবস্থা করতে পারে। Domestic tourism, Honorable Speaker, sir, projects for port connectivity, tourism infrastructure, and amenities will be taken up on our islands, দেশের মধ্যে যারা পর্যটক তাদের জন্য বন্দর থেকে শুরু করে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হয়েছে যাতে কানেক্টিভিটি অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হয়। The FDI inflow during 2014 to 23 was $596 billion, marking a golden era. 2013 থেকে 2023 পর্যন্ত 24 পর্যন্ত স্বর্ণ যুগ বলা যেতে পারে এফডিআই এর ক্ষেত্রে। We are negotiating bilateral investment treaties with our foreign partners in the spirit of first develop India. FDI is first develop India. এফডিআই মানে হচ্ছে দ্রুত উন্নয়নশীল ভারত। Development enabling reforms are needed in the states for realizing the vision of Vikasit Bharat. বিকশিত ভারতের লক্ষ্যকে সক্ষম করতেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। Interest-free loan is proposed this year to support those milestone-linked reforms by the state governments. রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ দেওয়া হবে যাতে উন্নয়নের যে পয়েন্টগুলো সেগুলোকে আরো বেশি করে নজর দিতে পারে রাজ্যগুলি। Challenges arising from fast population growth and demographic changes. The committee will be mandated to make recommendations for addressing these challenges comprehensively in relation to the goal of Vikasit Bharat. Amrit Kal as Kartavya Kal. Our government stands committed to strengthening and expanding the economy with high growth and to create conditions for people to realize their aspirations. চেষ্টা করা হয়েছে উন্নয়নে বিশেষ জোর দেওয়ার জন্য যাতে অর্থনৈতিক উন্নয়ন সর্বস্তরে পৌঁছে যায় এবং মানুষ নিজের সক্ষমতা বুঝতে পারেন, তারা তাদের সক্ষমতার ব্যবহার করতে পারেন। Ourselves to national development with new inspirations, new consciousness, new resolutions as the country opens up immense possibilities and opportunities. দেশে যেহেতু আরো অনেক সুযোগ রয়েছে, আরো অনেক উন্নয়নের পথে হাঁটার জায়গা রয়েছে, সে কারণে আরো বেশি নজর দেওয়া হবে সর্বক্ষেত্রের উন্নয়নের জন্য। 2014 era was overcome through our economic management and our governance. These have placed the country on a resolute path of sustained high growth. This has been possible through right policies, true intentions, and appropriate decisions. In the full budget in July, Honorable Speaker, our government will present a detailed roadmap for our pursuit of Vikasit Bharat. বিকশিত ভারতের জন্য একটা বিস্তারিত পরিকল্পনা আমাদের দেশ, আমাদের সরকার তৈরি করেছে। Revised estimates of 2023-24. 2023-24 The estimate of the total receipts other than borrowings is 27.56 lakh crores of rupees, of which the tax receipts are 23.24 lakh crore rupees. The revised estimate of total expenditure is 44.90 lakh crore rupees. The revenue receipts at 30.03 lakh crore rupees ট্যাক্স বাবদ আয় অনেকটাই বেড়েছে এবং রেভিনিউ আরো অনেক বেশি বাড়বে বলেই আশা করা হচ্ছে। Formalization in the economy. The revised estimate of the fiscal deficit is 5.8% of GDP, improving on the budget estimate notwithstanding moderation in the nominal growth estimates. Budget estimates for 2024-25
Coming to the year 23.24 লক্ষ the কোটি total টাকার receipts other than borrowings and total ট্যাক্স expenditure এবছর are পাওয়া গিয়েছে estimated at এবং 30.80 and 47.66 lakh crore rupees respectively. The tax receipts are estimated at 26.02 lakh crore rupees. The scheme of এবং 50-year এই ট্যাক্স interest-free loan সামনের for বছর capital expenditure সামনে to আগামী states অর্থনৈতিক will বছরে be continued this year 26.02 with an outlay of 1.3 কোটি টাকা lakh crore পাওয়া rupees. যাবে বলেই আশা প্রকাশ We করা হচ্ছে। continue on the path of fiscal consolidation as announced in my budget speech of 2021-22 to reduce fiscal deficit below 4.5% by 25-26. 25-26 এর মধ্যে যে অর্থনৈতিক ডেফিসিট অর্থাৎ ফিসকাল ডেফিসিট 5.8% আছে সেটা 4% নিচে নামিয়ে আনা হবে। 5.1% of GDP adhering to that path. So the gross and net market borrowings through dated securities during 24-25 are estimated at 14.13 lakh crore rupees and 11.75 lakh crore respectively. Both will be less than that in 23-24. Now that the private investments are happening at scale, the lower borrowings by the central government will facilitate larger availability of credit for the private sector. Vote on account. সরকারের নিজস্ব I'll be seeking vote on ধার account কমিয়ে অনেক বেশি approval প্রাইভেট of সেক্টরগুলির the জন্য Parliament ঋণের ব্যবস্থা through করে the দেবে। appropriation bill for a part of the financial year 2024-25. I will now move to part B. Honorable Speaker, sir, over the last 10 years, the direct tax collections have more than trebled and the return filers swelled 2.4 times. I would like to assure the taxpayers that their contributions have been used wisely for the development of the country and welfare of its people. ট্যাক্স পেয়ার্সদের আমি আশ্বস্ত করতে চাইব তাদের দেওয়া যে ট্যাক্স সেই ট্যাক্স দেশের উন্নয়নের কাজে ভীষণ ভালোভাবে ব্যবহার করা হচ্ছে। Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees. 7 লক্ষ আয় যাদের রয়েছে সেই পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। The threshold for presumptive taxation for retail businesses was increased from 2 crores to 3 crores. Similarly, the threshold for professionals eligible for presumptive taxation was increased from 50 lakh rupees to 75 lakh rupees. Also, corporate tax rate was decreased from 30% to 22% for existing domestic companies and to 15% for certain new manufacturing companies. Honorable Speaker, sir, in the last 5 years, our focus has been to improve taxpayer services. The age-old jurisdiction-based assessment system was transformed with the introduction of faceless assessment and appeal, thereby imparting greater efficiency, transparency, and accountability. Introduction of updated income tax returns, a new Form 26AS, and pre-filling of tax returns have made filing of tax returns simpler and easier. Average processing time of করদানের যে পদ্ধতি তাকে অনেক বেশি সহজ করে দেওয়া হয়েছে। অনেক সহজে এখন করদাতারা কর দিতে পারবেন এবং thereby making refunds faster. অনেক দ্রুত রিফান্ডও পাচ্ছেন তারা। By unifying the highly fragmented indirect tax regime in India, the GST has reduced the compliance burden on trade and industry. The industry has acknowledged the benefits of GST. According to a recent survey ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প ক্ষেত্র তারা বুঝতে পেরেছে জিএসটির 94% of industry leaders view the জিএসটি transition বাবদ to আয়ও GST তার জন্য as অনেকটাই largely বেড়েছে। positive. According to 80% of the respondents, it has led to supply chain optimization
as elimination of tax arbitrage and octroi has resulted in disbanding of checkposts at the state and city boundaries. At the same time, tax base of GST more than doubled, and the average monthly gross GST collection has almost doubled to 1.66 জিএসটি lakh বাবদ crore. আয় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে, কারণ States ব্যবসায়ীরা too বুঝতে have পেরেছেন benefited. জিএসটি দিলে States' ব্যবসায় অনেক বেশি SGST revenue, সুবিধা হচ্ছে। including compensation released to states in the post-GST period of 2017-18 to 2022-23 has achieved a buoyancy of 1.66 লাখ কোটি টাকা In জিএসটি কালেকশন হয়েছে। the tax buoyancy of state revenues from subsumed taxes in the pre-GST 4-year period of 2012-13 জিএসটি পূর্ববর্তী সময়ের চেয়ে জিএসটি পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যে টাকা দেওয়ার বিষয়টি, যে বরাদ্দের বিষয়টি, সেটি অনেক বেশি সহজ হয়েছে এবং চট করে দেওয়া সম্ভব হয়েছে। We have taken a number of steps in customs to facilitate international trade. বিদেশের সাথে ব্যবসায় অনেক বেশি পদক্ষেপ করা হয়েছে, অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। At inland container depots, by 28% to 44 hours at air cargo complexes, and by 27% to 85 hours at seaports over the last 4 years since 2019. বন্দর থেকে আরম্ভ করে বিমানবন্দর থেকে আরম্ভ করে সব দিককে অনেক বেশি উন্নয়নশীল করা হয়েছে, ফলত অনেক শতাংশ করে বেড়েছে এই বিদেশের সঙ্গে ব্যবসায়ের যে পরিকাঠামো। I do not propose to make any changes relating to taxation and propose to retain the same tax rates for direct আয়কর অপরিবর্তিতই থাকছে, আয়করে কোনো ধরনের কোনো পরিবর্তন তার সাজেশন থাকছে না। by sovereign wealth or pension funds, as also tax exemption on certain income of some IFSC units are expiring on 31/3/2024. To provide continuity in taxation, I propose to extend the date to 31/3/2025. একই ট্যাক্স রেজাইম রাখার জন্য আমি আরও 1 বছরের অর্থনৈতিক 1 বছর রাখার জন্য পরামর্শ দেব। To improve taxpayers' services, there are large number of petty, non-verified, non-reconciled or disputed direct tax demands, many of them dating as far back as 1962, which continue to remain on the books, causing anxiety to honest taxpayers and hindering refunds of subsequent years. অনেস্ট ট্যাক্সপেয়ার্স যারা, তাদের ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা যারা সহজ হয় তার পরামর্শ রাখবো। Up to 25,000 rupees pertaining to the period up to financial year 2009-10 and up to 10,000 rupees for financial years 2010-11 to 2014-15. This is expected to benefit about 1 crore taxpayers. 1 crore taxpayers 1 কোটি করদাতারা এর সুযোগ পাবেন, যেভাবে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং যেভাবে রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে। When our government assumed the reins, the responsibility to mend the economy step by step and to put the governance systems in order was enormous. The need of the hour was to give hope to the people, to attract investments and to build support for the much needed reforms. এই মুহূর্তের সবথেকে বড় দরকার হচ্ছে বিনিয়োগে মানুষকে উৎসাহিত করা এবং যাতে তাদের বিনিয়োগের পদ্ধতি সহজ হয় সে ব্যবস্থা করার, কারণ দেশ সবার আগে। On a high sustainable growth path with all-round development. It is now appropriate সর্বোপরি সবার উন্নয়নের জন্য পরিকাঠামোর ব্যবস্থা এবং
সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রেই জোর দিতে হবে। And where we are now, only for the purpose of drawing lessons from the mismanagement of those years, the government will lay a white paper on table of the House. 2014 পর্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে যে মিসম্যানেজমেন্ট হয়েছে সেখান থেকে এখন অনেক বেশি উন্নত, সরকার শ্বেতপত্র প্রকাশের জায়গায় রয়েছে। Effective delivery and Jan Kalyan has given the government trust, confidence and blessings of the people to realize whatever it takes the goal of Vikasit Bharat with good intentions, true dedication and hard work in the coming years and decades. আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে মানুষের উন্নয়নের জন্য, বিকশিত ভারতের জন্য যা যা করা হয়েছে তা আদতে তাদের উন্নয়নের কথা ভেবে তাদেরকে আরো বেশি এগিয়ে দেওয়ার জন্য, এবং মানুষ এটা বুঝেছেন যে আগামীতেও ভারত উন্নয়নের পথেই হাঁটবে। आइटम नंबर 2 श्रीमती निर्मला सीतारमण जी। So with your permission, I rise to lay on the table the following statements under section 3(1) of the Fiscal Responsibility and Budget Management Act 2003, medium term fiscal policy cum fiscal policy strategy statement and macroeconomic framework statement. Item number 3 श्रीमती निर्मला सीतारमण जी। Sir, with your permission, I rise to move for leave to introduce the Finance Bill 2024. प्रश्न ये है कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष हुआ, हाँ वालों के पक्ष हुआ। माननीय मंत्री जी विधेयक को पुनर्स्थापित करें। So I introduce the bill. অর্থনৈতিক বিল सभा की कार्रवाई शुक्रवार दिनांक 2 फरवरी 2024 को प्राप्त 11 बजे तक के लिए স্থগিত की जाती है। 2 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো অধিবেশন। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নয়নের দিশা দেখালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়কর ছাড় অপরিবর্তিত থাকলেও লাগাতার যেভাবে দেশ উন্নয়নের পথে এগিয়েছে, তার পরিকাঠামো যেভাবে উন্নত হয়েছে, সেই সমস্ত কিছুই তিনি তুলে ধরলেন এবং একই সঙ্গে তিনি বললেন 2014-র আগে পর্যন্ত অর্থনীতি যেভাবে ছড়িয়ে ছিল, কার্যত যে মিসম্যানেজমেন্ট হয়েছিল, সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে থেকে অর্থনীতি এখন যে কোনো উন্নয়ন বা উন্নত দেশকে টক্কর দিতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কার্যত এই মুহূর্তে মানুষ বিশ্বাস করেন যে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থনৈতিক সংস্কারের জন্য তাতে আদতে মানুষেরই উপকার হয়েছে এবং আগামী দিনেও অর্থাৎ আগামী বছরেও মানুষেরই উপকার হবে। আগামী 5 বছরের মধ্যে দেশ আরও অনেক বেশি উন্নয়নের পথে দৌড়বে এমনটাই বিশ্বাস রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবং একই সঙ্গে তার বক্তব্য যে যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে যে ফিস্কাল ডেফিসিটের কথা আমরা বলি, অর্থনৈতিক মন্দার কথা বলি, তা ধীরে ধীরে যেভাবে কমছে তা 5.8 এখন রয়েছে। আগামী 2 বছরের মধ্যে 5.1 এবং 2026-এর মধ্যে 4-এর নিচে নামিয়ে আনা সম্ভব হবে। বিদেশের সঙ্গে যে অর্থনৈতিক ব্যবসায়িক যোগাযোগ সেক্ষেত্রেও অনেকটা বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে দেশ উন্নয়নের ঘোড়ায় সওয়ার। এবং এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন ইডির বিরুদ্ধে মামলা করেছিলেন এবং সেই মামলারই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হেমন্ত গতকালই 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে। এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে হেমন্ত সোরেন ঝাড়খণ্ড হাইকোর্টেরও দ্বারস্থ হন হেমন্ত। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন গতকালই 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে এবং গ্রেফতারির ঠিক আগেই রাজভবনে গিয়ে তিনি তার ইস্তফাপত্র দিয়ে আসেন, যা গৃহীত হয় সঙ্গে সঙ্গেই এবং তারপরে ইডির হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। তার আগে তিনি অ্যারেস্ট মেমোতে সই করতে নারাজ ছিলেন। ইস্তফাপত্র দেওয়ার পরেই তিনি
অ্যারেস্ট মেমোতে সই করেন এবং তারপরে তাকে গ্রেফতার করা হয় এবং এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে হেমন্ত। তবে এর আগে ইডির বিরুদ্ধে তিনি ঝাড়খণ্ড হাইকোর্টেরও দ্বারস্থ হন আগামীকাল, যে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন গতকালই 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার, ইডির হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। ইডির হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। মৃন্ময় আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, চলে যাবো মৃন্ময়ের কাছে। মৃন্ময়, হেমন্ত সোরেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন, কি বলা হচ্ছে হেমন্ত সোরেন শিবিরের পক্ষ থেকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে? একবারে দেখো, মূলত যে হেমন্ত সোরেন ইডির বিরুদ্ধে যে কেস ফাইল করেছিলেন রাঁচি হাইকোর্টেতে, সেই মামলার যে আজকে শুনানি ছিল, সেই শুনানি আবার আগামী শুক্রবার দিন সেটা শুনানি পড়েছে এবং সেই কারণে পুনরায় সেই একই মামলা ইডির বিরুদ্ধে তিনি আজ সুপ্রিম কোর্টে করছেন এবং তারও শুনানি আছে আগামী শুক্রবার, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে হেমন্ত সোরেনকে যে গ্রেপ্তার করা হয়েছে গতকাল, অর্থাৎ গত বুধবার যে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারের প্রসঙ্গেই কিন্তু যে গ্রেপ্তার করা হয়েছে যে সঠিক নিয়ম মেনে গ্রেপ্তার করা হয়নি এবং বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন এবং সেই কারণেই তিনি এই ইডির বিরুদ্ধে এই কেস ফাইল করেছিলেন এবং যার শুনানি আজকেই ছিল এবং সেই শুনানিতে আগামীকাল আবার ডেট দেয়। সে ডেট পাওয়ার পর তিনি পুনরায়, যেটা সূত্র মারফত খবরে পাওয়া যাচ্ছে, তিনি রাঁচি হাইকোর্ট থেকে সেই কেস তিনি উইথড্রল করে নেন এবং তিনি পুনরায় সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছেন এবং আগামীকাল তার শুনানি আছে, এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা আমরা সকাল থেকে যে খবরটা আমরা তুলে ধরছিলাম, যে দেখতেই পাচ্ছ আমি এখন এই মুহূর্তে রয়েছি যে রাঁচি ইডি জোনাল অফিসের সামনে। এখনো পর্যন্ত কিন্তু হেমন্ত সোরেনকে এখানে রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তাকে বের করা হবে, এমনটাই তার প্রস্তুতি চলছে। আমরা সেই ছবি তুলে ধরছি। সারা রাত কিন্তু হেমন্ত সোরেন এখানে ছিলেন। কিছুক্ষণ আগেই হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন তিনি এখানে এসেছিলেন, প্রায় 20 মিনিট ছিলেন এবং 20 মিনিট থাকার পর তিনি বেরিয়ে যান। অর্থাৎ এই যে বারে যে মূলত এই যে হেমন্ত সোরেনের পক্ষ থেকে যে ইডির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, সেই অভিযোগ সুপ্রিম কোর্টে কতটা তার আবেদন টিকবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তার কারণ আগামী দিন যে সুপ্রিম কোর্টে হয়তো তার মামলা আর কি শুনানি হতে চলেছে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবং এর পাশাপাশি এই হেমন্ত সোরেনের যারা সমর্থক ছিলেন, সেই সমর্থন জানিয়ে যারা আজকে বন্ধ থেকেছিলেন, সেই বন্ধের পরেও কিন্তু কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না রাঁচি শহরের বুকে। সব মিলিয়ে যে এখনো পর্যন্ত কিন্তু হেমন্ত সোরেন এখানেই আছেন, অর্থাৎ ইডি অফিসেই আছেন। কিছুক্ষণের মধ্যেই তাকে বের করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই তাই মৃন্ময়, এবং আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের শুনানির দিকে। আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন গতকালই আমরা দেখেছি টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ, তারপরে অ্যারেস্ট মেমোতে সই করতে নারাজ ছিলেন হেমন্ত সোরেন। দীর্ঘ টালবাহানার পর তিনি শর্ত দেন যে তিনি আগে পদত্যাগ করবেন, অর্থাৎ যেন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেফতার না হন, সে কারণে তিনি আগে পদত্যাগ করবেন রাজভবনে গিয়ে, তারপর অ্যারেস্ট মেমোতে সই করবেন এবং আগে গিয়ে তিনি রাজভবনে পদত্যাগ পত্র জমা করেন, পদত্যাগ গৃহীত হয়, তারপরেই তিনি অ্যারেস্ট মেমোতে সই করেন। যদিও এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে হেমন্ত সোরেন ঝাড়খণ্ড হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন হেমন্ত। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছেন হেমন্ত সোরেন। গতকালই তাকে গ্রেফতার করা হয় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর। দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব আমরা দেখেছি এবং সে জিজ্ঞাসাবাদ পর্বে বিকেল থেকেই কিন্তু আমরা দেখেছি ধীরে ধীরে নিরাপত্তা কর্মীর সংখ্যা বৃদ্ধি হচ্ছিল হেমন্ত সোরেনের বাসভবনে। অ্যারেস্ট মেমোতে সই করার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি করেননি। পদত্যাগ পত্র জমা করার পরেই তিনি সই করেন। আমি মৃন্ময়ের কাছে আরো একবার চলে যাবো। মৃন্ময়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ডাকে ঝাড়খণ্ড বন্ধের ডাক দেওয়া হয়েছিল, ঝাড়খণ্ডে রয়েছো তুমি, কি ছবি দেখতে পাচ্ছ?
একবার মূলত যে আদিবাসী সমস্ত সংগঠনের পাশাপাশি যে এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে বন্ধ, সেই বন্ধের কিন্তু কোনো প্রভাব সেরকম ভাবেই পড়েনি মূলত ঝাড়খণ্ডের যে রাঁচি শহরে। কারণ সকাল থেকে আমরা যে ছবিটা তুলে ধরছি রাঁচি শহরে, মূলত আমি যে এই যে ইডির অফিস, এই ইডি অফিসে এই রাস্তা মূলত এয়ারপোর্ট যাই, কিন্তু সেই এয়ারপোর্টের রোড কিন্তু সকাল থেকে খুব ব্যস্ততাও আছে, গাড়ি যাতায়াত করছে এবং পাশাপাশি যে সমস্ত দোকান আছে সেই সমস্ত দোকানও কিন্তু খোলা রয়েছে। অর্থাৎ সেরকম কোনো প্রভাব কিন্তু বন্ধের কোনো প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়নি। আমরা সকাল থেকে সেই ছবিটা তুলে ধরছি। কিন্তু মূলত যে বন্ধের প্রভাব না থাকলেও আজকে যে সমস্ত বিধায়করা আছেন, অর্থাৎ যারা এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একদম মৃন্ময়, অর্থাৎ বন্ধের সেভাবে কোনো প্রভাব পড়েনি ঝাড়খণ্ডে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হেমন্ত সোরেন, শুনানির দিকে নজর থাকবে আমাদের। প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের তাকে গ্রেপ্তার করে ইডি এবং রাত্রি 9:30টার সময় গ্রেপ্তার করে তাকে সরাসরি নিয়ে আসা হয় ইডি অফিসের সামনে। একমাত্র বাংলা নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা আমরা রাঁচিতে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি হেমন্ত সোরেনের সমস্ত খবর সবার আগে তুলে ধরছি। এই মুহূর্তে রয়েছি রাঁচি যে ইডি জোনাল অফিস আছে, সেই জোনাল অফিসের সামনে হেমন্ত সোরেন এখন এখানেই আছে। ঘটা করে উদ্বোধনের পরেও চালু করা হয়নি সুলভ শৌচালয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের রতনপুর এলাকায়। দেখতে পাচ্ছি যে এই যে সুলভ শৌচালয়, এটা 4 বছর আগে তৈরি করা হয়েছিল, কিন্তু তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। স্থানীয় মানুষদের বক্তব্য, একদিনও এই সুলভ শৌচালয় চালু অবস্থায় ছিল না। দেখতে পাচ্ছি যে প্রচুর আগাছা জন্ম নিয়েছে, এখানে লতা পাতায় ভরে গেছে। অথচ এই সুলভ শৌচালয়ের পিছনে প্রায় 5 লক্ষ টাকা খরচ করা হয়েছে। স্থানীয় মানুষ বিরোধী দলেরা অভিযোগ করছে যে শুধুমাত্র টাকা নয়ছয় করা হয়েছে এইভাবে সুলভ শৌচালয় নির্মাণ করে, এবং বিরোধী দলেরা অভিযোগ করছে যে এর পিছনে শাসক দলের দুর্নীতি রয়েছে। অর্থাৎ তারা সরাসরিভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে। স্থানীয় মানুষরা অতি শীঘ্র এই সুলভ শৌচালয়টিকে চালু করার জন্য আবেদন করেছে, কারণ এই রতনপুর এলাকায় প্রচুর মানুষের আনাগোনা হয়। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। পরের খবরে যাদবপুরের ছাত্রীর আত্মহত্যার অভিযোগ মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা। মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ পরিবারের। এক ছাত্র ও এক গবেষকের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। মালবাজার থানায় অভিযোগ দায়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমাদের সঙ্গে যাদবপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর এবং মালবাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। আমি প্রথমেই মালবাজারে পিঙ্কির কাছে যাব। পিঙ্কি, নিঃসন্দেহে বাড়ির মেয়ের চলে যাওয়া একটা মর্মান্তিক বিষয়, তারপরে যদি সেটা কোনো ধরনের কোনো হেনস্থার কারণে অভিযোগ হয়ে থাকে তাহলে আরো মর্মান্তিক। পরিবারের ঠিক কি বক্তব্য, যদি তারা কথা বলার মতো অবস্থায় থাকেন, তোমায় কিছু জানিয়ে থাকেন? দেখো সমাদৃতা, আমার সঙ্গে রয়েছেন রেনেসা দাসের মা বর্ণালী দাস, এবং ইতিমধ্যে তার সঙ্গে যে কথা হচ্ছিল, দীর্ঘদিন ধরে হেনস্থার শিকার হতে হচ্ছিল রেনেসাকে। তার মায়ের কাছে এসে তিনি বলেছিলেন, শুধু তাই নয়, টাকা পয়সা চেয়ে ব্ল্যাকমেলও করা হচ্ছিল কিন্তু রেনেসাকে। অতএব শিকড় কি অনেকটাই গভীরে, কোথাও গিয়ে এই সুরাজ, পাপ্পু যাদের নাম উঠে আসছে, তার পিছনে আরও কি কোনো বড় চক্র কাজ করছিল? দিদি, একটু আপনাকে প্রথমেই জানাই যে হয়তো আপনাকে সমবেদনার ভাষা নেই আপনাকে জানানোর মতো, তবুও আমি জিজ্ঞেস করবো যে এই আপনার মেয়েকে কিছু জানিয়েছিল আপনাকে? কি করা হতো, কি জন্য এই ধরনের একটা নৃশংস রাস্তা বেছে নিতে হলো রেনেসার মতো একটা প্রতিভাবান ছাত্রীকে? ও বিশ্বাস করেছিল, বিশ্বাসের সেই জায়গাটা ওর নষ্ট করেছে সুরাজ। ওর সেই দুর্বলতা, ওর সেই ইনোসেন্ট মনোভাবটাকে নিয়ে খেলেছে সুরাজ। ও যেহেতু বিশ্বাস করে একটা রিলেশন তৈরি করে ফেলেছিল সুরাজের সাথে, সেই রিলেশনটাকে ভেবেছিল যে পূর্ণতা দিলে পরেই হয়তো সার্থকতা হবে। সেজন্য সবসময়ই প্রথম দিক থেকেই সুরাজ সম্পর্কে ও অনেক কিছুই তথ্য আমাদের কাছে গোপন করেছিল, কিন্তু যখন নাকি ও নিজেই বুঝতে পারে যে তার সম্পূর্ণ ধারণাটাই সুরজ সম্পর্কে ভুল, সে সময় তার আগের থেকেও সুরজ ওকে টাকা পয়সা নিয়ে ব্যবহার করতো। ওর মানে দৈনন্দিন খরচাটাও সমস্তটাই আমার মেয়ের টাকা দিয়ে চলতো। এমনকি আমাদের কাছ থেকেও সোজাসুজি না চেয়ে মেয়ে মারফত ওর অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো। সেটা
আমাদের মেয়ের হাতে আর কোনোদিনও গিয়ে পৌঁছতো না। সেটা সুরজ অত্যাচার কি এই ধরনের আরো বাড়তে থাকছিল? আপনারা কি কখনো কথা বলে বুঝতে পেরেছিলেন মেয়ের সঙ্গে? সেটা আমার মেয়ের ব্যবহারে মানে তার পরিচয় পেতাম। ও স্বাভাবিকভাবে থাকতে পারতো না। ও যখন নাকি ওর মানসিক অত্যাচারটা, রোজের মানসিক অত্যাচার ওর ফোন মারফতে ওকে নানা রকম হয়তো ভাবে সে করা হতো, সেই জন্য তখন ওর শারীরিক অবস্থা আরও মানে খারাপ হতে থাকতো, ও ডিপ্রেশনে থাকতো, খাওয়া দাওয়া ছেড়ে দিত, একটা অস্বাভাবিক আচরণ করত। আজকে আমরা বুঝতে পারছি যে সেই তুমি সঙ্গে থাকো আমাদের। নিঃসন্দেহে মার বক্তব্য শুনেই বুঝতে পারা যাচ্ছে কোথাও একটা অভিযোগ উঠছে যে ছাত্রের মানসিক অবস্থা নিয়ে খেলা করা হয়েছে। আমাদের সঙ্গে ভাস্কর রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে, এবং এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা কমিটি গঠন করেছে। সে বিষয়ে বিস্তারিত জানবো ভাস্করের কাছে। ভাস্কর, এই কমিটি ঠিক কি করবে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই সমাজতা। দেখো, যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি তৈরি করা হয়েছে সেই তদন্ত কমিটি গোটা অভিযোগের প্রেক্ষিতে কিন্তু অভিযোগ খতিয়ে দেখবে, এবং সেই অভিযোগের যা অভিযোগ ইতিমধ্যেই পরিবারের সদস্যরা করছেন, সেই অভিযোগ যদি বাস্তবে সত্যি বলে প্রমাণিত হয় তাহলে অন্তত যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে আমরা যেমনটা খবর পাচ্ছি যে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু ভাবা হচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা। তুমি যেমনটা বলছিলে, অভ্যন্তরীণ তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, সেই তদন্ত কমিটি ইতিমধ্যেই গোটা অভিযোগের তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে, এবং তদন্ত প্রক্রিয়া শুরু তো করে দিয়েছে, 24 ঘন্টা তো এর মধ্যে কেটেও গিয়েছে। তদন্ত প্রক্রিয়ার নামে আর কতটা সময় নষ্ট হবে? কমিটি করছেটা কি আদতে? একদমই। দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে খুব দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া যাতে শেষ করা যায় সেই দিকে কিন্তু প্রত্যেকে লক্ষ্য রাখা উচিত, এমনটা অভিমত সাধারণ মানুষের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও অবধি শুধুমাত্র এই সিদ্ধান্তে আসতে পেরেছেন যে যতক্ষণ তদন্ত প্রক্রিয়া শেষ হবে ততক্ষণ অবধি অভিযুক্তরা তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। কিন্তু বারবার করে যে প্রশ্নটা সামনে এসেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলি আদতে কি তাহলে থাকার অযোগ্য? কারণ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেই প্রথম বর্ষের পড়ুয়াকে র্যাগিংয়ের জন্য কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল অকালে। পরবর্তী ক্ষেত্রে আবারও যে অভিযোগ সামনে আসছে যে মানসিক নির্যাতন করা হতো হোস্টেলে, বা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই ধরনের যে অভিযোগ, সেই অভিযোগ বারংবার সামনে এসেছে, এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলো আদৌ থাকার নিরাপদ কিনা বা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে সমাজে। ধন্যবাদ ভাস্কর। আমরা কথা বলছিলাম ভাস্করের সঙ্গে, এবং অবশ্যই তদন্ত কমিটি আদতে কি করছে সেটা নিয়ে এই মুহূর্তে বড় প্রশ্ন, কারণ দুই অভিযুক্তের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কিন্তু নেওয়া হয়নি। আরো একবার আমরা বাজেটের খবরে নজর রাখবো, কারণ এই বাজেটেও কিন্তু অপরিবর্তিত থাকলো কর কাঠামো, অর্থাৎ আয়করে যে ছাড় গত অর্থবর্ষ থেকে মানুষ পাচ্ছেন সেটা অপরিবর্তিত থাকলো। প্রত্যক্ষ পরোক্ষ কর দুটোই অপরিবর্তিত থাকলো। 7 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। The government has reduced and rationalized tax rates. Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees, up from 2.2 lakh rupees in the financial year 2013-14. আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিনিয়র ময়ূখ রঞ্জন ঘোষ। আমি চলে যাব ময়ূখের কাছে। ময়ূখ, অর্থাৎ কর কাঠামোয় যে সুবিধা, যে স্বস্তি মধ্যবিত্ত পাচ্ছিল সেটা বহাল থাকলো। এবং তার পাশাপাশি আমি শুধু সমাজনেতা যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা তখন যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলাদেশে তাদেরকে 5টা পয়েন্ট এই মুহূর্তে দিচ্ছি। তার মধ্যে থেকে প্রথম পয়েন্ট হলো ট্যাক্স লায়াবিলিটির কথা তুলে বলা হলো, অর্থাৎ ট্যাক্স স্ল্যাব 7 লক্ষ টাকা পর্যন্ত আয় কর ছাড়, এবং এটা অপরিবর্তিত রাখা হলো। দ্বিতীয়ত ভারতবর্ষ যে এই মুহূর্তে কোভিড পরবর্তী ভারতবর্ষ, যে ভারতবর্ষ বলা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে 1 নম্বর হয়ে যাবে, চায়না এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটাও ছাপিয়ে যাবে, কারণ
পৃথিবীর ইনভেস্টাররা আসবে, তাদেরকে আকর্ষণ করবার জন্য যে কর্পোরেট ট্যাক্স রয়েছে সেই কর্পোরেট ট্যাক্সও কমিয়ে আনা হলো 30 থেকে 22%। এর পাশাপাশি মেজর ইকোনমিক রেলওয়ে করিডোর তৈরি করার যে ভাবনা, অর্থাৎ সারা পৃথিবী জানে যে ভারতবর্ষ রেল মাধ্যমে এভাবে কানেক্টেড হয়ে আছে এবং সেটাকে আরো একটা এগিয়ে নিয়ে গিয়ে বুলেট ট্রেনের শব্দ আমরা দেখেছি। এবার পাশাপাশি প্রত্যেকটি জায়গাতে ইকোনমিক করিডোর তৈরি করা রেলের মাধ্যমে, যাতে করে রেলের যে ফ্রেট করিডোর গুলো হয় সেই ফ্রেট করিডোরের মাধ্যমেও আমরা পণ্যবাহী জিনিস সমস্ত জায়গাতেও দিতে পারি। এবং তার পাশাপাশি যে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে এসওপি লোডেড বাজেট। আমরা সাধারণত বলি বিভিন্ন ধরনের যে ধরনের প্রতিশ্রুতির কথা বলা হয়, যে ধরনের আবেগের কথা বলা হয়, এখানে কিন্তু নির্মলা সীতারামন প্রথমেই বলে দিয়েছেন আমরা যা যা জিনিস আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পালন হচ্ছে, পালন হওয়ার জায়গা আছে, অপরিবর্তিত গোটা জিনিসটা। সুতরাং মেজর ইকোনমিক যে রিফর্মস এর কথা আগেও বলা হয়েছিল, তার পাশাপাশি রেলওয়ে, তার পাশাপাশি ফ্লাইট অর্থাৎ বিমানে এবং সড়ক পরিবহনের পাশাপাশি রেলওয়েতে জোর দেওয়া হবে। লোকসভা ভোটের আগে যেহেতু কোনো ধরনের কোনো এক্সপেকটেশন সরকারের তরফ থেকেই দেখানো হয়নি, প্রথমেই নির্মলা সীতারামন শুরু করে দিয়েছেন যে কোনো এক্সপেকটেশন যেন এই বাজেট থেকে রাখা না হয়। এটা অন্তর্বর্তী বাজেট, এই বাজেট মাত্র 3 মাসের জন্য, এরপরে আরো বড় বাজেট, আরো বড় ব্যবসার সুযোগ সুবিধা সেই সমস্ত কিছু দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে যেটা স্বস্তির কথা তা হলো আয়কর কাঠামোতে যথেষ্ট স্বস্তি, কারণ কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। এবং দুই যেটা তা হলো ব্যবসাদার বা ব্যবসায়ী যারা রয়েছেন, বড় ব্যবসায়ী শিল্পপতি যারা রয়েছেন, তাদেরকে একটা বার্তা দেওয়া যে 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসবেন তখন ঢালাও যে রিফর্মের কথা বলা হয়েছে সেই রিফর্ম আবার করা হবে। কিন্তু তার পাশাপাশি 11 কোটি কৃষককে যেভাবে সাহায্য করা হয়েছে, অনুদান দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণ করবে। ধন্যবাদ ময়ূখ যেরকমটা বললো যে মধ্যবিত্তের জন্য স্বস্তির জায়গাটা কিন্তু বহাল থাকলো। কি স্বস্তির জায়গা? যে আয়করে ছাড় ছিল সেটা বহাল রয়েছে। বার্ষিক 3 লক্ষ পর্যন্ত যারা আয় করবেন তাদের কোনো কর দিতে হবে না। 3 থেকে 6 লক্ষ 5%, 6 থেকে 9 লক্ষ 10% কর, 9 থেকে 12 লক্ষ 15%, 12 থেকে 15 লক্ষ আয় যারা করবেন বছরে বার্ষিক তাদের 20% আয়, 15 লক্ষের বেশি যারা আয় করবেন বার্ষিক তাদের ক্ষেত্রে 30% আয়। 7 লক্ষ পর্যন্ত কর মুক্ত বিনিয়োগ যদি দেখানো যায়, বিনিয়োগ দেখিয়ে 7 লক্ষ পর্যন্ত কর মুক্ত আয় এবং সেটা অপরিবর্তিতই থাকলো, অর্থাৎ মধ্যবিত্তের জন্য স্বস্তির জায়গা বহাল। বয়স বহু প্রাচীন, বহু দশক আগের, কয়েকশো বছর আগে থেকে সেই শিবলিঙ্গ ছিল, তার পাশাপাশি ছিল ভগবান বিষ্ণুর মূর্তি। কেউ 2014 সালে, কেউ 2021 সালে, 19 সালে এই ভগবান বিষ্ণুর মূর্তি রেখে আসেনি। এবং যদি ভগবান বিষ্ণুর ভালো করে ভাবুন, ভগবান বিষ্ণুর মূর্তি শিবলিঙ্গ যদি নিচে থাকে, গর্ভগৃহ ছাড়াও অনেকগুলো মন্দিরের ছোট ছোট ঘর ছিল, সেখানে বহু দেবতা বিরাজ করতেন, সেই সমস্ত কিছুর ওপরে তৈরি হয়েছিল এই বিতর্কিত ধাঁচা, বিতর্কিত সৌধ। অরঙ্গজেবের সময় বাবরদের একটা হ্যাবিটে যেন পরিণত হয়ে গেছিল, হিন্দু বা সনাতনী যে সমস্ত সৌধ আছে সেগুলোকে ভেঙে দাও, সেই মূর্তিগুলোকে প্রয়োজনে মুখ বিকৃত করে দাও, সেই মুখগুলোকে নষ্ট করে দাও, সেই যেগুলো মাটির নিচে চাপা দিয়ে দাও এবং তারপর নিজেদের মনের মতন সৌধ তৈরি করে দাও। বিষ্ণুর যে মূর্তি, ভগবান বিষ্ণুর মূর্তির পাশাপাশি কৃষ্ণ মূর্তির ভগ্নাংশ সেখানে পাওয়া গেছিল। ভাবুন, কৃষ্ণ মূর্তি, বিষ্ণু মূর্তি, শিবলিঙ্গ এবং তার পাশাপাশি হনুমানজির মূর্তির ভগ্নাংশ। আবারও বলছি, এগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আপনি গাঁজাখুরি গল্প হচ্ছে না, এগুলো ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেই রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে ভারতের আদালত সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে হিন্দুদের পুজো হবে, তালা খুলতে হবে, তালা খুলে সেখানে গঙ্গা জল দিয়ে বিশুদ্ধ করা হবে সেই প্রাঙ্গণ, বিশুদ্ধ করার পরে সেখানে শিবলিঙ্গ স্থাপিত হবে, হরগৌরীর মূর্তি স্থাপিত হবে, সেখানে স্তোত্রপাঠ হবে, বৈদিক মন্ত্রোচ্চারণ হবে এবং এই সমস্ত কিছু হবে এই জ্ঞানবাপীর বিতর্কিত যে ধাঁচা তার পাতাল ঘরে, যেটা আসলে ছিল গর্ভগৃহ। গদা, আমি জানি না কোন যোদ্ধা গদা ব্যবহার করে, কিন্তু আমাদের ভারতবর্ষের এক ভগবান গদা,
ব্যবহার করেন। জয় বজরং বলি আমরা বলি, যখন গদা হাতে সেই মূর্তি আমরা দেখতে পাই, সাহস যোগায়। এর পাশাপাশি টেরাকোটার মূর্তি, অঞ্জলি মুদ্রা, এই অঞ্জলি মুদ্রা সবচেয়ে, টেরাকোটার মূর্তির পাশাপাশি অঞ্জলি মুদ্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অঞ্জলি মুদ্রা। কেন, কোথা থেকে, কারা ব্যবহার করতো অঞ্জলি মুদ্রা? অঞ্জলি মুদ্রার চিত্রণ কোথায় ব্যবহৃত হতো? আপনি দেখেছেন অঞ্জলি মুদ্রার ব্যবহার কোন মধ্যপ্রাচ্যের স্থাপত্যে? আপনি দেখেছেন অঞ্জলি মুদ্রার ব্যবহার কোন মোগল স্থাপত্যে? তাহলে কেন ওপরটা পুরোটা মোগলাই এবং নিচে পুরোটা সনাতনী? যেখানে হওয়ার কথা ছিল বৈদিক মন্ত্রোচ্চারণ, এক সময় হতো সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, যেখানে পদ্ম ফুল বাবার পায়ে অর্পণ করার কথা ছিল, মায়ের পায়ে অর্পণ করার কথা ছিল, যেখানে গঙ্গা জল, সরজ নদীর জল, যমুনার জল, সরস্বতীর জল, ত্রিবেণীর জল, সমস্ত জল মিলে মিশে বাবা বিশ্বনাথকে মর্যাদা দেওয়ার কথা ছিল সেখানে। আসলে আসলে যা হলো রাজনীতির কারণে তা হলো এক ধরনের মিথ্যাচার। বহু বছর ধরে মিথ্যাচারটা করা হলো যে রাম তো নেই, রাম তো কাল্পনিক চরিত্র, রাম আসলে ওই ডোরেমন, পোকেমন, শক্তিমান, হিজিবিজবিজ, র্যাকসেট, আবল তাবল এরকম কোন একটা চরিত্র। ভয় লাগে। কংক্রিটও নামটাই যথেষ্ট। লোকসভা ভোটের আগে শেষ বাজেট পেশ অর্থমন্ত্রী। দ্বিতীয় মোদী সরকারের লক্ষ্য ছিল সবার উন্নয়ন, তাই সবার কথা মাথায় রেখেই বাজেট। সংসদে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নারীদের উন্নয়ন থেকে শিক্ষা, সব ক্ষেত্রেই উন্নয়নের খতিয়ান অর্থমন্ত্রীর। 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন, ভারতের 50% মানুষের আয় বেড়েছে, সংসদে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ইংরেজ বাজারে নিখোঁজ ছাত্রের গলা কাটা দেহ উদ্ধার, পরিবারের দাবি কয়েকদিন ধরে নিখোঁজ ছিল নাবালিকা। ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত, ধৃতের বাড়ি ভাঙচুর স্থানীয়দের। মুর্শিদাবাদের দিয়ারে যুবককে গুলি করে খুন, দুই গোষ্ঠীর বচসার জেরে খুনের অভিযোগ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব পরিবার। খুলে দেওয়া হতে পারে জ্ঞান বাপের ভূগর্ভস্থ কক্ষের তালা। 6 ফেব্রুয়ারি ভোর 3টের থেকে খুলে দেওয়া হতে পারে তালা। প্রথমে 108 জন পুরোহিত ভিতরে প্রবেশ করবেন, শুরু হবে শুদ্ধিকরণ কর্মসূচি। আর কয়েক বছর পরেও যদি এভাবেই চলতে থাকতো তাহলে হয়তো কেউ বলে দিত বাবা বিশ্বনাথ তো নেই, শ্রীকৃষ্ণ তো নেই, কোনোদিন ছিলেন না, কিন্তু সান্টা ক্লজ ছিলেন, কিন্তু যীশুখ্রিস্ট ছিলেন। কিছু কিছু মানুষ রাজনৈতিক চরিত্র, ঐতিহাসিক চরিত্র এবং সনাতন ধর্মের শ্রীকৃষ্ণ, বাবা বিশ্বনাথ, শ্রীরামচন্দ্র, হরপার্বতী, এই সমস্ত কিছু কল্পকাহিনী, এলিয়েনদের মতন যেন। আর জবাব চায় বাংলা। সময় এসেছে জ্ঞানবাপীতে যেভাবে এবার মূর্তি পুজো হবে, সময় এসেছে শ্রীরামচন্দ্রের যে মর্যাদা, সেই মর্যাদা পুনর্প্রতিষ্ঠা করা গেছে। এবার অযোধ্যার পরে কাশীতে বাবা বিশ্বনাথের যে মর্যাদা পাওয়ার কথা ছিল বাবা বিশ্বনাথের কাশী ধামে, সেখানে এবার পুনর্প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে এবং উচিত সময় এটাই। কাশীতে এবার বাবা বিশ্বনাথের মর্যাদা ফিরিয়ে দেওয়ার, কাশী বিশ্বনাথ মন্দিরকে আগের রূপে ফিরিয়ে নিয়ে যাওয়ার এবং ঔরঙ্গজেব থেকে, বাবর থেকে, এই যে মোগলদের একটা ইন্টেনশনাল জায়গা তৈরি করা যে যা সনাতনী তাই ভেঙে ফেলতে হবে, সেই সমস্ত কিছু রিক্লেম করার, পুনরুদ্ধার করার একটা 120 সেকেন্ডের প্রতিবেদন দেখব বোঝার জন্য এবং তারপর ডিবেট করব। आज जवाब चाहे बांग्लाते। सदियों का इंतजार तो खत्म हो गया, श्री राम का भव्य मंदिर तो बन गया। अब आगे क्या, अब आगे क्या, अब आगे क्या? এবার কি তবে জ্ঞানবাপী? আদালতে বড় জয় হিন্দু পক্ষের। ব্যাস কা তয়খানায় পুজোর অনুমতি দিল বারাণসীর আদালত। 1 সপ্তাহ পর শুরু হবে পুজো। 1993 से
जो व्यास जी के तहखाने में व्यास जी को कब्जे से मुक्त करके धार्मिक क्रियाओं पर रोक लगा दिया था तत्कालिक सरकार ने, उसको कोर्ट ने मांग थी कि उसको जो है तहखाने में पुनः पूजा पाठ करवाया जाए और आज जो है पूजा पाठ का अधिकार जो है आज दे दिया गया और 1 सप्ताह के अंदर जिलाधिकारी जो रिसीवर हैं उनको कंप्लाइन करने का माननीय कोर्ट ने आदेश कर दिया है। 500 বছর পর গত সপ্তাহেই অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার, মুছে গিয়েছে মুঘল সাম্রাজ্যের চিহ্ন। এবার আরও এক ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা। 355 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাশীতেও মিটতে চলেছে মুঘল জমানার নাম ও নিশান। জ্ঞানবাপীতেও প্রতিষ্ঠা পাবেন বাবা ভোলেনাথ। শ্রীরামকে অযোধ্যায় ফিরিয়ে দেওয়া গেছে, এবার কাশীতে বাবা বিশ্বনাথের মর্যাদা ফেরানোর পালা। Government has reduced and rationalized tax rates. Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees. লোকসভা ভোটের আগে শেষ বাজেট পেশ অর্থমন্ত্রী। অন্তর্বর্তী বাজেটে কর কাঠামো অপরিবর্তিত রাখার ঘোষণা নির্মলা সীতারামনের। 7 লক্ষ টাকা আয় পর্যন্ত কর ছাড়, প্রত্যক্ষ পরোক্ষ কর অপরিবর্তিত থাকবে ঘোষণা অর্থমন্ত্রী। Development of the East. Our government will pay utmost attention to make the eastern region and its people a powerful driver of India's growth. বাজেটে পূর্ব ভারতের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ জোর, এমনকি পর্যটনের ক্ষেত্রে হলে রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী। পরবর্তী 5 বছরে আবাস যোজনায় আরো 2 কোটি বাড়ি দেওয়া হবে ঘোষণা নির্মলা সীতারামনের। ইতিমধ্যে 3 কোটি বাড়ি দেওয়া হয়েছে বলে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে পর্যটনের উপর বিশেষ জোর, ধর্মীয় পর্যটনে জোর দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। লাক্ষাদ্বীপ সহ দেশের সর্বত্র পর্যটন সুবিধা বৃদ্ধির বিষয়ে বিশেষ উদ্যোগ। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে বের করা হবে হেমন্ত সোরেনকে, এবং যতক্ষণ পর্যন্ত হেমন্ত সোরেনকে না বের করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না যে হেমন্ত সোরেনকে কোথায় পেশ করা হবে। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় গতকাল গ্রেফতার হেমন্ত সোরেন। আগামীকাল মামলার শুনানি। अभी मैंने जिस जमीन को लेकर उन्होंने मुझ पर आरोप लगाए और मुझे अरेस्ट कर रहे हैं, जहां पर दूर दूर तक मेरा कोई भी नाम कहीं से नहीं, मुझे आज गिरफ्तार करने का एक षड्यंत्र रचकर ये कामयाब हो रहे हैं। গ্রেফতারের আগে ভিডিও বার্তা হেমন্ত সোরেনের। পরিকল্পনা করে ফাঁসানোর অভিযোগ ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। জমি দুর্নীতি মামলার সঙ্গে যোগ নেই বলে দাবি হেমন্তের। এই জিনিসটা আমরা ফুটেজে ওই ছেলেটাই ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে, আনুমানিক আমরা লাগিয়েছিলাম। এটা প্রশাসনের পক্ষ থেকে বের করতে ওনারা সময় লাগিয়েছেন, যার জন্য আমরা হারিয়ে ফেলেছি আজকে বাচ্চা মেয়েটাকে। ইংরেজ বাজারের নিখোঁজ ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার। পরিবারের দাবি কয়েকদিন ধরে নিখোঁজ ছিল সেই নাবালিকা। এই ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। দ্রুত বাড়ি ভাঙচুর স্থানীয়দের। লোকসভা ভোটের আগে শেষ বাজেট পেশ অর্থমন্ত্রী। দ্বিতীয় মোদী সরকারের লক্ষ্য ছিল সবার উন্নয়ন, তাই সকলের কথা মাথায় রেখে এই বাজেট। সংসদে এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। লোকসভা ভোটের আগে শেষ অন্তর্বর্তী বাজেট পেশ নির্মলা সীতারামনের। শেষ 10 বছরে বিরাট অর্থনৈতিক সংস্কার হয়েছে, অনেক কাজের সুযোগ তৈরি হয়েছে, দেশবাসীর অনেক আশা রয়েছে। আশা করি মানুষ আবারও ভরসা রাখবেন। বাজেট পেশের শুরুতেই এমনটাই বললেন অর্থমন্ত্রী সীতারামন। কেন্দ্র সরকার দেশে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি আরো জানান যে 25 কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে সরকার। পাশাপাশি 2047 সালের মধ্যে বিকশিত ভারত তৈরি করায় লক্ষ্য বলে জানান নির্মলা সীতারামন।
দুর্নীতি কমানো, স্বজন পোষণ বন্ধ করে সবাইকে সমান সুযোগ দেওয়া সরকারের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী যুব, নারী, কৃষক ও গরিব মানুষের উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলেও জানান নির্মলা সীতারামন। 11,80,00,000 কৃষক কেন্দ্রীয় প্রকল্পে উপকৃত হয়েছেন বলে দাবি সীতারামনের। প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টেও 34 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট ভাষণে দেশের নারী শক্তির বিকাশের কথা উল্লেখ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নারী শিক্ষার হার 28% বেড়েছে বলে জানান তিনি। লোকসভা, বিধানসভার 3 ভাগের মধ্যে 1 ভাগ আসন মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মহিলাদের স্বনির্ভরতায় বড় ঘোষণা কেন্দ্রে। 83 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে 9 কোটি মহিলা যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রায় 1 কোটি মহিলা লাখপতি দিদি হয়েছেন বলেও জানান নির্মলা সীতারামন। দেশে মুদ্রাস্ফীতি কমানো সম্ভব হয়েছে বলে দাবি করলেন অর্থমন্ত্রী। জিএসটিতে আয়ের পরিমাণ বেড়েছে বলেও জানান নির্মলা সীতারামন। দেশের মানুষের প্রকৃত আয় 50% বেড়েছে বলেও সংসদে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটের ভাষণে কর্মসংস্থানে জোর দেওয়ার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য। এছাড়াও সরকার ক্ষুদ্র শিল্পকে অর্থ সাহায্য করতে প্রস্তুত বলেও জানান অর্থমন্ত্রী। আবাস যোজনায় জোর কেন্দ্র সরকারে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি বাড়ি দেওয়া হয়েছে। আগামী 2 বছরে আরো 5 কোটি বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একই সঙ্গে বাজেট ভাষণে আবার আশা কর্মীদের জন্য সুখবর। সমস্ত আশা কর্মীকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে বলে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সার্ভাইকাল ক্যান্সার রুখতে 9 থেকে 14 বছরের মেয়েদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী গতিশক্তির আওতায় নতুন রেল করিডোর তৈরি হচ্ছে, আর এর ফলে রেলের গতি ও নিরাপত্তা বাড়বে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 40,000 রেল কোচকে বন্দে ভারতের আওতায় আনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তবে শুধুমাত্র রেলের উন্নতি নয়, আকাশ পথেও নতুন 570টি রুট তৈরি হয়েছে বলেও জানান নির্মলা সীতারামন। 10 বছরে বিমানবন্দরগুলির ক্ষমতা দ্বিগুণ হয়েছে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পর্যটন কেন্দ্রগুলি উন্নয়নের জন্য রাজ্যগুলিকে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী। পর্যটনের জন্য 60টি জায়গা বেছে নেওয়া হয়েছে। আধ্যাত্মিক পর্যটনেও কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে বলেও জানালেন তিনি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ গৌরবের দিন বললেন অর্থমন্ত্রী। এই বাজেটে পূর্ব ভারতে রাজ্যগুলির উন্নয়নে বিশেষ জোর। এমনকি পর্যটনের ক্ষেত্রে হলে সেক্ষেত্রে রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অপরিবর্তিত থাকলো আয়কর কাঠামো। অপরিবর্তিত থাকলো প্রত্যক্ষ পরোক্ষ কর। কর কাঠামোয় 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় কর ছাড়। কর দানের পদ্ধতি আরো সহজ করা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জমি দুর্নীতি ও আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গতকাল সরকারি বাসভবনে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে হেমন্তকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। আর্থিক গ্রেফতারের আগে ভিডিও বার্তায় ষড়যন্ত্রের অভিযোগ তোলেন হেমন্ত সোরেন। ভিডিও বার্তায় পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে তাকে, এমনটা অভিযোগ করেন তিনি। জমি দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই বলেও দাবি করেছেন হেমন্ত সোরেন। ভুয়ো নথি তৈরি করে ফাঁসানোর অভিযোগ ধৃত মুখ্যমন্ত্রী। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। ঝাড়খণ্ডে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন চম্পাই সোরেন। ঝাড়খণ্ডে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন চম্পাই সোরেন। রাজভবনে গিয়ে সংখ্যা গরিষ্ঠতার দাবি ঝাড়খণ্ডে বর্তমান পরিবহন মন্ত্রী। তবে এখনো সময় দেননি রাজ্যপাল সিভি রাধাকৃষ্ণন। চম্পাই শপথ গ্রহণ ঘিরে আবার অনিশ্চয়তা রয়েছে। আর এদিকে ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হেমন্ত সোরেন। গতকাল 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। আগামীকাল সেই মামলার শুনানি। এর আগে ঝাড়খণ্ড হাইকোর্টেরও দ্বারস্থ হন হেমন্ত সোরেন। হেমন্তের গ্রেফতারির প্রতিবাদে আজ সকাল থেকে ঝাড়খণ্ডে বন্ধের ডাক দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তবে সকাল থেকে বন্ধের সেভাবে কোনো প্রভাব পড়েনি ঝাড়খণ্ডে। সকাল থেকে রাস্তায় চলছে গাড়ি, বাস, খোলা রয়েছে দোকানপাট, বাজারও।
ইডির হাতে গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং গ্রেপ্তারের সমস্ত খবরে মেগা কভারেজ রিপাবলিক বাংলা। রাতভর রাঁচি থেকে নন স্টপ কভারেজ করছে রিপাবলিক বাংলা। অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেখানে নারী শক্তির উপর জোর, নানা ক্ষেত্রে নারী শক্তির উপর জোর, মহিলাদের উন্নয়নে এক গুচ্ছ পরিকল্পনা, লাখপতি দিদি প্রকল্পকে গুরুত্ব, অঙ্গনওয়াড়ি একই সঙ্গে আশা কর্মীদের আনা হচ্ছে আয়ুষ্মান ভারতের আওতায়, এমনটাও বললেন আজ এই অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি বললেন তিনি, শুনবো। Their success has assisted nearly 1 crore women to become Lakpati Didi already. They are an inspiration to others. Their achievements will be recognized through honoring them. Buoyed by the success, it has been decided to enhance the target for Lakpati Didi from 2 crores to 3 crores. আজ দেশের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে অন্তর্বর্তী বাজেটে নারী শক্তির উপর জোর দেওয়া হলো। এই মুহূর্তে আমরা শ্রদ্ধা চলে যাবো নিউজ রুমে, সেখান থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, আজকে এই বাজেটে যেখানে প্রথম থেকে একবার প্রত্যেকের নজর ছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী বাজেটে নারী শক্তির উপরটা জোর দেওয়া হয়েছে, নানা ক্ষেত্রে নারী শক্তির উপর জোর দেওয়া হয়েছে। স্বর্ণালী, দেখো নিঃসন্দেহে এই বাজেট যেটা শুরুতেই নির্মলা সীতারামন তিনি বললেন যে বাজেট কিন্তু সামনে লোকসভা নির্বাচনকে রেখে না, এটা অন্তর্বর্তীকালীন বাজেট কিন্তু এই অন্তর্বর্তীকালীন বাজেটের ক্ষেত্রেও কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া রইল। কি বার্তা? বিশেষত মহিলাদের ক্ষেত্রে বার্তা। যে অভিযোগ, মারাত্মক অভিযোগগুলো এই রাজ্যের রাজ্য সরকার শাসক দল তৃণমূল কংগ্রেস প্রায় সময় করে থাকে, কোথাও আমি বলবো যে এই বাজেট কোথাও সেই অভিযোগগুলোর মুখে ঝামা ঘষে দিল। কেন ঝামা ঘষে দিল? লাখপতি দিদি যে আলোচনা, যে প্রকল্প নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে সংসদের বাইরে ভেতরে সব জায়গায়, যে লাখপতি দিদি প্রকল্পের আওতায় আজকে কেন্দ্রের তরফ থেকে নির্মলা সীতারামন তিনি কি বলছেন যে এই লাখপতি দিদি প্রকল্পের আওতায় ইতিমধ্যে 83 লাখের উপর স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা তারা লাখপতি হয়ে গিয়েছেন। আমরা দেখেছিলাম সেই ছবি ভাইরাল হয়েছিল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে একজন এরকম দিদির সঙ্গে, লাখপতি দিদির সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছিলেন। এবারে টার্গেট হচ্ছে এই লাখপতি দিদির সংখ্যাটাকে আরও বাড়াতে হবে, যেটা 1 কোটির কাছাকাছি পৌঁছেছে সেটাকে প্রায় 2 কোটির কাছাকাছি করে নিয়ে যেতে হবে। এর সঙ্গে আলাদা করে ভোটের জন্য কোনো আলাদা ভাবনা চিন্তা বা ভোটকে টার্গেট করে সে বিষয়টা নয়, সামগ্রিকভাবে 2014 থেকে ধাপে ধাপে আমরা দেখেছি, যেটা আজকে বললেন অর্থমন্ত্রী, কখনো 3 তালাক হোক, কখনো মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া হোক, কখনো সংসদে মহিলাদের যে আসন সংরক্ষণের ক্ষেত্রে যে বিল হোক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি একটু একটু করে মহিলা সশক্তিকরণের দিকে একটু একটু করে এই সরকার এগিয়েছে। এবং এই লাখপতি দিদি এই প্রকল্প কিন্তু আগে ইন্ট্রোডিউসড হওয়া এবং 83 লাখ স্বনির্ভর গোষ্ঠী থেকে কিন্তু লাখপতি দিদি তৈরি হয়েছে, সংখ্যাটা 1 কোটির কাছাকাছি পৌঁছচ্ছে। এবার থেকে টার্গেট দেওয়া হলো 2 কোটি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা এতদিন ধরে মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে, নারী সশক্তিকরণের ক্ষেত্রে, রাজনীতির ময়দান হোক, পড়াশোনা হোক, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো প্রকল্প হোক, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই ধরনের স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নও দেখেছি। কিন্তু এবার আমি বলবো এইবারের বাজেট কোথাও সব কিছুকে পেছনে ফেলে রাখলো, কারণ এই প্রথম মহিলাদের স্বাস্থ্যের দিকে আলাদা করে নজর দেওয়া হলো বাজেটে। সার্ভাইকাল ক্যান্সারের জন্য ইতিমধ্যে যে টিকা, সেই টিকা বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হলো। সার্ভাইকাল ক্যান্সারের টিকা আমি আরও একবার জানিয়ে রাখি, পিউ 9 থেকে 14 বছরের মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেবে সরকার, এবং সেটাও বিনামূল্যে। আমার মনে হয় এর থেকে বড় ঘোষণা মানে এই বাজেটের মধ্যে আর কিছু হতে পারে না। এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক ঘরে ঘরে যেভাবে কোথাও মেয়েদের সামনে একটা ক্যান্সারও সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কোথায় যাবে, কিভাবে তার ট্রিটমেন্ট হবে, বেসিক সচেতনতা, আমরা বলি কি ন্যূনতম সচেতনতাটুকু মানুষের মধ্যে যেখানে নেই, পরিবারের মধ্যে নেই, সেখানে 9 থেকে 14 খুব সিগনিফিক্যান্ট এই রেঞ্জ, 9 থেকে 14 বছরের মেয়েদের জন্য ফ্রিতে সার্ভাইকাল টিকা দেওয়ার যে লক্ষ্য রেখেছে কেন্দ্রীয় সরকার এই বাজেটের মধ্যে দিয়ে, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি বারবারই বলছিলাম যে মহিলাদের ক্ষেত্রে, মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে
আজকে লম্বা তালিকা কোথাও পড়ছিলেন নির্মলা সীতারামন, যে যেভাবে কোথাও একটু একটু করে, আমি কিছুক্ষণ আগে বললাম যে 3 তালাক থেকে শুরু করে সংসদে মানে নির্বাচনের ক্ষেত্রে মহিলা সশক্তিকরণের যে নিদর্শন ইতিমধ্যেই রাখতে চলেছে কেন্দ্রের সরকার, সেই বিল পাশ হয়ে গেছে প্রত্যেক ক্ষেত্রে। এছাড়াও বেটি পড়াও বেটি বাঁচাও, হাজার একটা মহিলা নারীকেন্দ্রিক প্রকল্প রয়েছে, এমনকি লাখপতি দিদিও তার মধ্যে অন্যতম। কিন্তু এবার স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে, মহিলাদের স্বাস্থ্যের দিকে। এবং শুধুমাত্র মহিলা নয়, কোথাও এই বাজেট থেকে স্পষ্ট যে শুধুমাত্র মহিলা পরিণত বয়সের মহিলার স্বাস্থ্যের দিকে নজর, আমরা যেরকম একাধিক প্রকল্প থাকে, গর্ভবতী মহিলাদের জন্য বেশ কিছু প্রকল্প থাকে, সেইটা শুধুমাত্র নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ছোট থেকে অর্থাৎ 9 থেকে 14 বছরের মেয়েরাও চলে এলো এর আওতায়। এবং সার্ভাইকাল ক্যান্সারের যে টিকা যা বিনামূল্যে দেওয়া হবে, আমার মনে হয় নিঃসন্দেহে এটা একটা নতুন দিক, নতুন ভারতের কথা বলি আমরা, সেরকম নতুন ভারতের নতুন রাস্তা খুলে দেওয়া হলো। পিউ একেবারে ঠিক তার স্মরণে তুমি যেমনটাই বলছো যে মহিলাদের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, সেখানে লাখপতি দিদি প্রকল্পকে গুরুত্ব দেওয়া হলো, একই সঙ্গে অঙ্গনবাড়ি এবং আশা কর্মীদের তাদেরকেও আনা হচ্ছে এই আয়ুষ্মান ভারতের আওতায়। অনেক ধন্যবাদ তোমাকে স্বর্ণালী। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। অযোধ্যায় জয়ের পর বিজেপির স্লোগান ছিল অযোধ্যা সির্ফ ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। জ্ঞানব্যাপীর রায় কি সেই পথে এগোচ্ছে? তবে অযোধ্যায় যে ভুল করেছে বিরোধীরা, এবারও কি তারই পুনরাবৃত্তি হবে? জ্ঞানব্যাপীতে হিন্দুদের প্রার্থনার অধিকারকে কি স্বীকৃতি দেবে বাম, কংগ্রেস, তৃণমূল? নাকি বিরোধীদের আরো একটি ঐতিহাসিক ভুল দেখবে দেশ, যেদিন রাম লাল্লার পর বাবা বিশ্বনাথ প্রতিষ্ঠা পাবেন জ্ঞানব্যাপীতে? রিপাবলিক বাংলা। আমি ঠিক এই জায়গাতে একবার আমি দেখানোর চেষ্টা করছি, যেটা রত্নাদিও বলছিলেন যে এসআই এর রিপোর্টটা কেন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। মানে ভারতবর্ষে যে রাজনৈতিক দলগুলো এর পরে লড়াই ঝগড়াটা করবেন, অনেকেই বলবেন, সৈকতগিরি আছেন, অনির্বাণ ব্যানার্জি আছেন, তারা বলবেন যে এই মুহূর্তে দেখো 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 গেল রব তুলে তারা বলবেন যে কি হলো কাশীতে, এবার কি তাহলে মথুরাতে। আমি আরেকটা কথা বলছি যে সায়েন্সকে তারা তো সায়েন্সকে অমান্য করেন না। সায়েন্স, এসআই রিপোর্টস, সার্ভে রিপোর্টস, হিস্টোরিক্যাল ফ্যাক্টস, আঁখো দেখি স্যাম্পলস, এই সমস্ত কিছুকে কি করে ইগনোর করবেন? একবার দেখে নিয়ে এসআই এর যে রিপোর্ট, এই হচ্ছে যারা গেছেন জ্ঞানব্যাপীর সেই বিতর্কিত ধাঁচা দেখেছেন, সেখানে প্রতিষ্ঠার লড়াই হচ্ছে বাবা বিশ্বনাথকে, মহাকালকে। পুরাতত্ত্বের প্রমাণ, হিন্দু মন্দিরের অস্তিত্ব সম্পর্কে 32টা প্রমাণ দেওয়া হয়েছে। আঁখো দেখি 32টা প্রমাণ, যেগুলো চোখে দেখতে পারবেন, জাজ যদি চান সেইগুলো বের করে নিয়ে আসতে পারেন। 32টা প্রমাণ এই মুহূর্তে রয়েছেন। এবার তার পাশাপাশি বর্তমান কাঠামো তৈরির সময় কিছু বদল করা হয়েছিল। কি বদল? খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন নিচের অংশটা মন্দিরের মতন, এবং তারপরে যে বিতর্কিত অংশটা, সেটা আপনারা ছবিতেও দেখেছেন দক্ষিণ দিকে, সেই বিতর্কিত অংশটা কিন্তু একেবারে আলাদা, যে কেউ বুঝে যাবে। তার পাশাপাশি কাঠামোয় মন্দিরের স্তম্ভ, অন্যান্য অংশ ব্যবহার, এবং সেগুলো রয়েছে। মাথাটা কেটে ফেলা হয়েছে নিচের পার্টে, হয়তো ভালো পিলার, কংক্রিট কা জোর হে, তাই জন্য বোধহয় রেখে দেওয়া হয়েছিল। সংগ্রহিত ভাস্কর্য, টেরাকোটার নমুনা, মুদ্রা, যে সমস্ত কিছু এই মুহূর্তে আমি বললাম, রত্না ভট্টাচার্য বললেন, এবং আপনারা প্রত্যেকে জানেন, আবারও মনে করিয়ে দিচ্ছি, এগুলো ছিল, এগুলো আছে, এগুলো থাকবে, পুনঃপ্রতিষ্ঠা হবে, আইনি লড়াই চলছে। ধাতু ও কাছ থেকে মন্দিরের অস্তিত্বের প্রমাণ, এটা বাদেও অনেকে, অনির্বাণ বাবুরা আইনজীবী মানুষ, তারা হয়তো বলবেন এই এগুলো কেউ ঢুকিয়ে দিয়েছে হয়তো চুপি চুপি। তার জন্য আরেকটা সার্ভে করা হয়েছিল, রিসার্চ করা হয়েছিল, এবং তার থেকে স্যাম্পল টেস্ট করা হয়েছিল। জ্ঞানব্যাপী থেকে 34 রকমের লিপি উদ্ধার হয়েছে। এবার আসা হচ্ছে লিঙ্গুইস্টিক পার্টে, অ্যানথ্রোপোলজিক্যাল পার্টে। এগুলোও যদি ন্যালিফাই করে দেন যে না 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 এগুলোও ভুল, এগুলোও গোটাপ, এগুলোও টাকা খাইয়ে করা হয়েছে, এবার এই 34টা লিপির কথা এবং লিপিতে যে মন্দিরের উল্লেখ আছে। লোকসভা ভোটের বছরে আজ নতুন সংসদ ভবনে প্রথমবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে লাক্ষাদ্বীপ নিয়ে বিশেষ চিন্তা ভাবনার কথা শোনা গেল তার মুখে। লাক্ষাদ্বীপে পর্যটনের উন্নয়নের জোর, বন্দরগুলি পরিকাঠামো উন্নয়ন করা হবে, তাতেও জোর দেওয়া হবে, একই সঙ্গে ধর্মীয় পর্যটন উন্নয়নেও জোর দেওয়া হবে বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুনব। Projects for port connectivity
tourism infrastructure and amenities will be taken up on our islands, including Lakshadweep. এটাই ছিল এবারে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট এবং আজকে এই অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্টে পেশের মধ্যে দিয়ে নজির স্থাপন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যেখানে লাক্ষাদ্বীপ নিয়ে বিশেষ চিন্তা ভাবনার কথা শোনা গেল তার মুখে। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি আমরা, একেবারে গতকালই প্রকাশিত 2022-এর প্রাইমারি প্যানেলের নোটিফিকেশন, আর সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে